সো গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা তোমাদের খুব ভালোই চলছে। অডিও ভিডিও ক্লিয়ার আসছে? আমাকে একটু কেউ কনফার্ম করো। অডিও ভিডিও ক্লিয়ার আসছে? ক্লিয়ার। ওকে, চলো তাহলে আজকে সকালটা শুরু করা যাক। সোমবারের সকালে একটা নতুন মোটিভেশনাল কোট দিয়ে। দেয়ার উইল বি ডাউটার্স, দেয়ার উইল বি অবস্টাকলস, দেয়ার উইল বি মিস্টেক্স, বাট উইথ হার্ড ওয়ার্ক দেয়ার আর নো লিমিটস। এটা তোমরা সবাই জানো। এটা কে বলেছে? মাইকেল ফেলপস। মাইকেল ফেলপসকে তো কে চেনে না, সবাই চেনে। মাইকেল ফেলপস বলতে পারবে কখন 8টা গোল্ড পেয়েছিল? পুরো 8টা গোল্ডই পেয়েছিল, মনে আছে? 2020 টোকিও অলিম্পিকে 8টা গোল্ডই মাইকেল ফেলপস পেয়েছিল। এবং তার থেকেও বড় ঘটনা যে তার আগের অলিম্পিকে সে অ্যানাউন্স করে দিয়েছিল যে পরের 8টা গোল্ড আমিই পাচ্ছি। মানে কতটা পারজিভিয়ারেন্স থাকলে, কতটা হার্ড ওয়ার্কিং হলে এটা করা যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে তোমাকে সন্দেহ করার জন্য লোকের অভাব হবে না। দেয়ার উইল বি ডাউট অবস্টাকলস, তোমার ওখানে রাস্তাতে অনেক বাধা আসবে। দেয়ার উইল বি মিস্টেক্স, তুমি নিজে অনেক ভুল করবে। কিন্তু যদি তুমি হার্ডওয়ার্ক করে যাও তাহলে তুমি তোমার লিমিট, যেটা ভেবে যাও, আমরা আমরা ইনসান, আমরা কি ভাবি যে আমাদের এইটাই লিমিট, এর উপরে আমরা হয়তো কিছু করতে পারবো না। কিন্তু যদি তুমি কন্টিনিউ হার্ডওয়ার্ক এবং পারসিভারেন্স তোমার মধ্যে থাকে, তাহলে তুমি তোমার লিমিটকেও ক্রস করে যাবে এবং তুমি বুঝতেই পারবে না যে কখন তুমি তোমার লিমিটটাকেও ক্রস করে ফেলেছো। ঠিক? তার জন্য সবসময় কি আমাদেরকে দুটো জিনিস ফোকাস, এক হচ্ছে যে হার্ডওয়ার্ক, আর হচ্ছে পারসিভারেন্স। এমন নয় যে আজকে বিশাল পড়ে দিলাম, দুদিন ঘুমিয়ে দিলাম। ঠিক আছে, কন্টিনিউ আস্তে 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 করে একটা নির্দিষ্ট টাইম যদি কন্টিনিউ করতে থাকো, তাহলে দেখবে সবকিছুই সম্ভব। চলো তাহলে আজকে প্রথমে প্রফিট লসের একটা অঙ্ক করতে দেবো, দেখি কেমন তোমরা পড়াশোনা করেছো। তারপর পার্টনারশিপ শুরু করবো। তখনকে যদি আরো কেউ চলে আসে, আসুক। অঙ্কটা হচ্ছে এরকম: একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। কোশ্চেন লেখো। একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। ঠিক, যদি এর ক্রয় মূল্য 5% কমে, যদি এর ক্রয় মূল্য 5% কমে এবং বিক্রয় মূল্য 21 টাকা কমে, তাহলে তার 10% লাভ হয়। ঠিক, 10% লাভ হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য কত? করো। 1 মিনিট, ঠিক আছে? এমন নয় যে সারা ক্লাসটা এটা একটা অঙ্ক হবে। 8টা 4 বাজছে, 8টা 5। অপশন গুলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। ঠিক, 100, 200, 300, 400। হলো না কারো? কি বাড়িটা কি খুব জটিল, না এই ধরনের করানো হয়নি?
সুশান্ত, শিল্পা, হ্যালো। হ্যাঁ সবাই চুপ হয়ে গেলে কি ব্যাপার, হয়নি? পারা যাচ্ছে না? করছিস? এখনো যদি করছো তাহলে আর কবে শেষ হবে? দেখো দেখো, কিছুই নেই, কি আছে, একটি ঘড়ি 15% লাভে বিক্রি করালো। ঠিক আছে, তাহলে দোকানদার কি করছে, ঘড়িটা 15% লাভে বিক্রি করছে। আমরা এখন তাহলে দোকানদার হয়ে যাই, আমরা বিক্রি করি নাকি? সিপি করা মানে কি, যদি আমি যদি 100 রেশিওতে, সেটা 100 লাখ হতে পারে, 100 করোড় হতে পারে। তো 100 ইউনিটে যদি আমি ঘড়িটাকে কিনি, 100 ইউনিট, খেয়াল রাখতে হবে যখন আমরা রেশিওতে করি তখন কিন্তু সব ইউনিটে থাকে। ঠিক, যে 100 ইউনিটে যদি আমরা জিনিসটি কিনি, 115 ইউনিটে বিক্রি করে দিচ্ছি। এটা টাকা না পয়সা সেটা পরের গল্প। ইউনিট, 1 ইউনিট মানে 1 টাকাও হতে পারে, 1 পয়সাও হতে পারে। তাহলে 15% আমার লাভ হয়ে গেল। এবার বলছে যদি এর ক্রয় মূল্য 5% কমে যায়, তার মানে নতুন যে ক্রয় মূল্য হচ্ছে -5% হয়ে যাচ্ছে। তাহলে 100-র উপর 5% মানে 5, 100-র উপর 5% মানে কত? 5% যদি কমে যায়, 5 যদি কমে যায় তাহলে কত হয়ে যাবে? 95 ইউনিট হয়ে যাবে, হ্যাঁ কি না? 5% কমলে নতুন ক্রয় মূল্যের কত হবে? 95 ইউনিট। এখন বলছে যে এবং বিক্রয় মূল্যটাই যদি 21 টাকা কম হয়, তাহলে বিক্রয় মূল্যটাও 21 টাকা কম হবে। দেখো এখানে কিন্তু একটা টাকাতে আছে, ঠিক আছে? আমরা কিন্তু 115, 195 এর সাথে কিন্তু ওটা গুলি দিলেই হবে না, যোগ বিয়োগ করলে করা চলবে না, কারণ ওইটা সম্পূর্ণ আলাদা জিনিস টাকাতে, আর এগুলো সম্পূর্ণ যেগুলো আমরা নিজেরা করছি সেগুলো হচ্ছে যে ইউনিটে আছে, রেশিওতে আছে। ঠিক, তাহলে তার 10% লাভ হয়। এই দ্বিতীয় ক্ষেত্রে 10% লাভে বিক্রি করছে, দ্বিতীয় ক্ষেত্রে সে কি করছে? 10% লাভে বিক্রি করছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার সিপি তো 95, আমি যদি 10% লাভে বিক্রি করি, এর 10% মানে কত? ঝটপট, 95 এর 10% মানে কত? 95 এর 10% মানে কত? 9.5। কি বলেছিলাম যে 10% বের করা, 10% বের করা সব থেকে ইজি। শুধুমাত্র ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক মেরে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 9.5 কি হবে? আরো বেশি টাকা, মানে 9.5 টাকা লাভ করছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 95 প্লাস 9.5 টাকা, 5 ইউনিট, এটা হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্য। 95 প্লাস 9.5 মানে হয়ে যাবে 95 সাথে যদি 9 যোগ করো তাহলে কত হয়? 9 5 14, মানে 104.5 ইউনিট। ঠিক আছে, এটা ইউনিট আমি বারবার এই জন্য লিখছি যাতে তোমাদের এই জিনিসটা না হয় যে এই 104.5, 115 থেকে 104.5 এত ইউনিট মানে এত টাকা, এই জিনিসটা। এবার দেখো তাহলে এই ক্ষেত্রে কত, হ্যাঁ অ্যান্সার 200 আছে। তাহলে এবারে বলছে যে তার 10% লাভ হয়েছে, বিক্রয় মূল্যটা 21 টাকা কমেছে। তাহলে বিক্রয় মূল্যটা দেখো আমাদের 115 ইউনিট থেকে কত হয়েছে? 104.5 ইউনিট। তাহলে বিক্রয় মূল্যটা কতটা কমেছে? 115 মাইনাস 104.5 মানে হয়ে যায় 10.5, 10.5 ইউনিট। ওটা কি বিক্রয় মূল্যটা আমরা দেখছি কমেছে 10.5 ইউনিট। আবার সেই 10.5 ইউনিটে ওরা বলছে 21 টাকা, যে বিক্রয় মূল্যটা 21 টাকা কমে, তার মানে 10.5 ইউনিট বরাবর ₹21। 1 ইউনিট বরাবর ₹21 ডিভাইডিং বাই 10.5। যদি কাটাকাটি করো দশমিক তো উপরে চলে যায়, 2 দিয়ে কেটে যাবে, 105 দুগুণে 210, মানে 1 ইউনিট মানেই 2 টাকা। 1 ইউনিট মানে কি? ₹2। তাহলে সিপি বের করতে বলেছে, সিপি কত ছিল? 100 ইউনিট। অরিজিনাল সিপি তো এটাই, এটা তো বলছে যদি এরকম হতো তাহলে অরিজিনাল সিপি তো আমার 100, তাহলে 100 ইন্টু 2 মানে 200 টাকা, ₹200। তাহলে অরিজিনাল কস্ট প্রাইস ঘড়িটার ক্রয় মূল্য কত? 200 টাকা। বোঝা গেল? ঘড়িটার ক্রয় মূল্য 200 টাকা। নেক্সট চলো তাহলে এবার প্রফিট লসটা কমপ্লিট তো হয়েছে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে গ্রুপে বলবে। আজকে আমরা অংশীদারি কারবার শুরু এবং শেষ করব, ছোট চ্যাপ্টার একটা। বোঝা গেল এটা সবার? এই টাইপের অঙ্ক কিন্তু মাঝে মাঝে খুব আসে পরীক্ষাতে, যে এটা এত কম হলো, এটা এত বেশি হলো। বেশি হলোর ক্ষেত্রে কি হতো? আমরা বাড়াতাম, আর কিছু না। অংশীদারি কারবার আশা করছি তোমরা সবাই জানো, কিন্তু পড়াতে তো আমাকে হবেই, এটা একটা চ্যাপ্টার হিসেবে আছে এবং সমস্ত চ্যাপ্টার গুলো পড়াতে হবে।
তাহলে প্রথমত অংশীদারি কারবার জিনিসটা জানার আগে আমাদের কয়েকটা টার্ম জেনে নিতে হবে। একটা হচ্ছে যে যৌথ ব্যবসা কি জিনিস। যৌথ ব্যবসা মানে কি, যদি আমরা হয়তো একা কোনো একটা মানে শপিং মল খুলবো ভেবেছি, তাহলে একা হয়তো আমার পক্ষে সম্ভব না। আমি বললাম যে সুশান্ত ঠিক আছে ভাই, তুমি তো চাকরি বাকরি পেয়ে গেছো, তো তুমি কিছু ইনভেস্ট করো। শিল্পা বললাম তুমি কিছু ইনভেস্ট করো, ঠিক আছে। তাহলে তোমরা হয়তো দুজন মিলে ইনভেস্ট করলে এবং আমিও ইনভেস্ট করলাম, তিনজন মিলে একটা ব্যবসা শুরু করলাম। তাহলে সেটা তখন কি হলো, দু তিনজন করে মিলে তিনজনকার একটা ব্যবসা হয়ে গেলো, তাহলে সেটা তখন কি যৌথ ব্যবসা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি একটা পানগুমটি খুলে বসে যাই, তাহলে সেটা কি যৌথ ব্যবসা হবে? হবে না। সেক্ষেত্রে আমি একা যদি করি, তো সেটা আমার এককের হবে। তাহলে এটা হচ্ছে যৌথ ব্যবসা। এবার অংশীদার বলতে কি, এই যে ওই যে ব্যবসাতে যতজন টাকা বা শ্রম নিয়োগ করবে, ঠিক আছে, তারাই হচ্ছে কি অংশীদার হবে। যতজন টাকা নিয়োগ করবে, মেনলি যারা টাকা নিয়োগ করে তারাই কি হয়, অংশীদার হয়। যারা টাকা নিয়োগ করে, শ্রম যারা ইনভেস্ট করে তাদের তো শুধু লেবার হিসেবে রাখা হয়। তাহলে যারা টাকা ইনভেস্ট করেছে কিছু পরিমাণ ওই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য বা ব্যবসাটা শুরু করার জন্য, তাদেরকে বলা হয় অংশীদার। অংশীদারি কারবার কি, এবার ওটা যখন মিলেমিশে কারবার শুরু হবে সেটাই কি হবে, অংশীদারি কারবার। অংশীদারি কারবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল অংশীদারি কারবারে কি হয়, সকল সকল ব্যক্তি যত যারা অংশীদার থাকবে তারা সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য, যদি 1 বছরের জন্য রাখে তাহলে সবাই 1 বছরের জন্য রাখবে। সবাই যদি 2 বছরের জন্য টাকা ইনভেস্ট করে, 2 বছরের জন্য সবাই করবে। ঠিক আছে, মানে সবার ক্ষেত্রে সময়টা সেম হবে, মূলধনটা সেম না হতে পারে, কিন্তু সময়টা যদি সবার ক্ষেত্রে সেম হয় তখন সেটাকে বলা আমরা সরল অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবার মানে কি, যে যে সমস্ত ব্যক্তিরা ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট যারা করবে তারা কিন্তু সমান সময়ের জন্য করবে না। কেউ হয়তো কিছুদিন 10 মাসের জন্য করলো, কেউ 1 মাসের জন্য করলো, কেউ 1 মাস পর আবার কিছু টাকা বাড়িয়ে দিল। তাহলে সেগুলো হয়ে যায় আমাদের কি মিশ্র অংশীদারি কারবার। কারবার করতে গেলে আমাদেরকে তিনটে জিনিস, এখানে আমাদের তিনটে মাত্র জিনিস থাকে। এটা হচ্ছে প্রফিট, ইনভেস্টমেন্ট আর এটা হচ্ছে টাইম। তাহলে যেটা আমরা প্রথমে করছি সেটা কি, ইনভেস্টমেন্ট করছি। আর কত দিনের জন্য করছি। প্রফিট মানে কি, প্রফিট বা যে লাভটা শেয়ার হবে সেটা আমাদের কার কার উপর ডিপেন্ড করে, ইনভেস্টমেন্ট এবং টাইমের উপর, যে আমরা কত টাকা ইনভেস্ট করছি এবং কত সময়ের জন্য ইনভেস্ট করছি। তাহলে প্রফিট অলওয়েজ কার কার কোন দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম। তাহলে প্রফিট সমান কি, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে তোমাদের প্রফিট লস বলছি সরি, অংশীদারি কারবারটা পুরোটাই হয়ে যাবে। যে প্রফিট সমান কি, যে ব্যবসা থেকে লাভ বা ক্ষতি। ক্ষতির ক্ষেত্রেও কিন্তু সেম হয়, অনেক সময় দেখবে বলা হয় যে এত ক্ষতি হয়ে গেছে, তাহলে কে কত ক্ষতির শেয়ার দেবে, ঠিক আছে, সেক্ষেত্রেও সেম জিনিস হয়, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। প্রফিট সমান যেমন ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, সেম ক্ষতির ক্ষেত্রেও সেম একই জিনিস ব্যবহার হয়, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ঠিক আছে, এবার তাহলে প্রফিটের সাথে যদি মনে করো যদি টাইমটা যদি সেম থাকে, যেটা সরল অংশীদারি কারবারে কি হয়, টাইমটা সেম থাকে। সরল অংশীদারি কারবারে কি বললাম, যে টাইমটা সেম থাকে। তাহলে সেক্ষেত্রে টাইমটা সেম থাকে মানে টাইমটা কনস্ট্যান্ট হয়ে গেল। টাইমটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্ট একে অপরের কি হয়েছে, সরল সমানুপাতি। প্রফিট এবং ইনভেস্টমেন্ট একে অপরের সরল সমানুপাতি। ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে প্রফিটটা বাড়বে, ইনভেস্টমেন্ট যদি কমে তাহলে প্রফিটটা কমবে। সিমিলারলি যদি ইনভেস্টমেন্টটা সবাই সেম সেম করে, হ্যাঁ, যে সবাই 2000 টাকা করে ইনভেস্ট করেছে, টাইমটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রফিটটা ডিপেন্ড করবে কার উপর, টাইমের উপর। যে বেশি সময়ের জন্য নিয়োগ করবে সে বেশি প্রফিট পাবে, যে কম সময়ের জন্য নিয়োগ করবে সে কম প্রফিট পাবে। তাহলে সেক্ষেত্রে ওটা কি হয়ে যাচ্ছে, সরল সম্পর্ক। ঠিক। আরেকটা কি হতে পারে, যে যদি আমরা টাইমকে বের করতে চাই এখান থেকে, ঠিক আছে, আমরা নতুন একটা সূত্র এখান থেকে করতে চাইছি যে টাইম দিয়ে বের করতে চাই, তাহলে টাইম সমান কি হবে, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। প্রফিট বাই ইনভেস্টমেন্ট, টাইম সমান হয়ে যাচ্ছে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাইম আর ইনভেস্টমেন্টটা পরস্পরের সাথে কি সম্পর্ক থাকে, ব্যস্তানুপাতে। টাইমের সাথে ইনভেস্টমেন্টটা পরস্পর ব্যস্তানুপাতে। যদি প্রফিটটা সেম থাকে তাহলে টাইম আর ইনভেস্টমেন্ট পরস্পর ব্যস্তানুপাতে, কারণ দেখো এটা সামথিং বাই নিচে আছে, কারণ এটার সাথে এটা কি ব্যস্তানুপাত। সিমিলারলি প্রফিট সমান প্রফিট ইনভেস্টমেন্ট টাইম, টাইম সমান যেমন এটা হয়, ইনভেস্টমেন্টও ঠিক তার বিপরীত হবে। ইনভেস্টমেন্টের সাথেও প্রফিটের রেশিওটা কি হবে, ইনভেস্টমেন্ট সমান প্রফিট বাই টাইম। মানে যদি প্রফিটটা সেম হয় তাহলে ইনভেস্টমেন্টের সাথে টাইমেরও যেমন ব্যস্ত সম্পর্ক, বা টাইম আর ইনভেস্টমেন্ট পরস্পর কি থাকে, ব্যস্ত সম্পর্কে থাকে। ঠিক আছে, তাহলে আমরা শুধু এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এবার আমাদের যা বের করতে হবে ওই ফর্মুলাটার সাহায্যে আমরা সেটাকে বের করব। প্রথম কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন। তোমরা সবাই পারবে, করো 2 নম্বর কোশ্চেনটা। তাহলে আমাদের সূত্র এখানে একটাই সূত্র, সেটা হচ্ছে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। কোশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে, বলা হয়েছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2-3-4। তাহলে মূলধনের যেটা অনুপাত মানে ইনভেস্টমেন্টের রেশিওটা কত দিয়ে আছে, 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয়
তবে মধ্যম বন্ধু কত হবে। এখানে এখানে সময় সম্বন্ধে যেহেতু কোনো কিছু বলা নেই, তার মানে এটা আমাদের সময় সহায়িকার সেম ধরে নিতে হবে। যদি সময় সম্বন্ধে কোনো কিছু বলা না থাকে তাহলে বাই ডিফল্ট আমাদেরকে ধরে নিতে হবে যে সময়টা সেম সবার জন্য। তাহলে মূলধনের অনুপাতটা কত, ইনভেস্টমেন্ট রেশিওটা কত আছে, 2:3। ইনভেস্টমেন্ট রেশিও যদি 2:3:4 থাকে তাহলে প্রফিট রেশিওটা কি হবে, টাইমটা সেম, প্রফিট রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও তাহলে কি হবে, পরস্পর সমানুপাতি হবে। তাহলে প্রফিট রেশিওটাও হবে 2:3:4। প্রফিট রেশিওটা কি হয়ে যাবে, মানে তাদের লভ্যাংশের অনুপাতটা হয়ে যাবে 2:3:4। এবার তাহলে তাদের টোটাল লভ্যাংশ কত হচ্ছে, 2 + 3 + 4, 4 4 2 6 আর 3 9। টোটাল প্রফিট, টোটাল তাদের লভ্যাংশ রয়েছে 9 অনুপাত। এবার ওইখানে দেখতে পাচ্ছি যে 9 অনুপাতের মানে কত, 18,000 টাকা। তাদের টোটাল লাভটা বলেছে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা মানে 18,000 টাকাটা কতর মান, 9 অনুপাতের মান। টোটাল অনুপাতটা 9, তাহলে 9 অনুপাতের মান 18,000 টাকা। আমাকে মধ্যম বন্ধু বের করতে হবে। মধ্যম বন্ধুর কত আছে, 3 অনুপাত ইন্টু 3। তাহলে 3 9 দিয়ে কাটাকাটি করি, 9 2 8,000, তাহলে 2000 ইন্টু 3 মানে 6,000 টাকা, 6K। ঠিক আছে, 6,000 টাকা। তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে, 6,000 টাকা। তবে কোশ্চেন নাম্বার 1 করো। কোশ্চেন নাম্বার 1, আশা করি এবার তো বুঝতে কারো সমস্যা হবে না, বা যদি সমস্যা হয়ে থাকে তাহলে বলবে। এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 100 টাকা, 2,000 টাকা, 1,000, 2,000 এবং 3,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। তাহলে এখানেও আমাদের মূলধনের আগেরটাতে কি ছিল, মূলধনের অনুপাতটা সোজাসুজি দিয়ে দিয়েছিল, আমাদের অনুপাত প্রয়োগ করার দরকার পড়ছে না। এক্ষেত্রে অনুপাতটা দেয়নি, আমাদেরকে টাকার অঙ্কে দিয়ে দিয়েছে। আমাদেরকে কি করতে হবে, তাহলে সেখান থেকে আগে অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটা আমাদেরকে বের করতে হবে। ইনভেস্টমেন্ট রেশিওটা কি আছে, 1,000:2,000:3,000। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3টে শূন্য বাদ হয়ে গেলে 1:2:3। এটা কিন্তু তোমাদেরকে মেন্টালি ক্যালকুলেট করে নিতে হবে, যে যখন দেখবে যে সবার কাছে দুটো যতগুলো করে শূন্য কমন থাকছে সেগুলো প্রথম থেকেই বাদ দিয়ে দেবে। ঠিক আছে, প্রথম যদি সবার কাছে 3টে করে শূন্য আছে তাহলে প্রথম থেকে তোমরা এটা বাদ দিয়ে দেবে, যে ওই 3টে শূন্যের কোনো দরকার নেই, কারণ শেষকালে অনুপাত নিতে হবে, সে শূন্যগুলো বাদই হবে। তাহলে ইনভেস্টমেন্ট যদি 1:2:3 হয়, টাইমটা সেম আছে, তার মানে প্রফিটটাও অবশ্যই আমার 1:2:3 অনুপাতে হবে। কারণ ইনভেস্টমেন্ট যদি সেম, ইনভেস্টমেন্টটা যদি টাইমটা যদি সেম কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে, তাহলে ইনভেস্টমেন্ট এবং প্রফিট পরস্পরের সরল সমানুপাতি। তাহলে প্রফিট হচ্ছে 1:2:3 অনুপাতে। তাহলে টোটাল প্রফিট কত অনুপাত হচ্ছে, 3 আর 4 দিয়ে 6 অনুপাত। টোটাল প্রফিটটা হচ্ছে 6 অনুপাত, এবং ওই 6 অনুপাতের মান কত দিয়ে আছে, 6 অনুপাতের মান দিয়ে আছে 12,000 টাকা। টোটাল লাভ 12,000 টাকা। তাহলে 6 অনুপাতের মানেই 12,000 টাকা। আমাকে বের করতে হবে কত অনুপাতের মান, সি কত টাকা পেল। তাহলে সি এর ক্ষেত্রে কত আছে, 3 ইউনিট। 3 দুগুণে 6, 2 6 12, তার মানে 6,000 টাকায়। কত অ্যান্সার হবে, 6,000 টাকা। আগেরটা তো 6,000, এটা তো 6,000। নেক্সট করবে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19, 3-8টা করলাম 600 টাকা হয়েছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19টা করো। এ বি সি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে এত টাকা লাভ হলে মোট লাভ কত টাকা হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা যখন আমরা পড়তে পড়তে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি তিনজন যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা 27,000, 81,000 আর 72,000। তাহলে আমরা কি করব, প্রথম থেকেই ওই 3টে শূন্যকে আমরা লিখবো না। এই যে অনুপাত যখন লিখছিলাম এখানে যেমন 10, 1,000, 2,000, 3,000, তাহলে আমরা যেহেতু দেখছি কেটে যাবে, তাহলে ওই শূন্যগুলো লিখবো না। কারণ শূন্যগুলো লিখতে গেলেও কি, একটা ডট দেওয়া মানেই কিন্তু সেখানে একটা সেকেন্ড হলেও টাইম নষ্ট হবে। সেই জন্য এইভাবেই আমাদেরকে সময়টা বাঁচাতে হবে, যে ওই 3টে শূন্য পড়ার সাথে সাথেই কেটে দেবো, যেহেতু তিনজনের কাছে সেম পরিমাণ শূন্য আছে, সেই সেম পরিমাণ শূন্যগুলো বাদ দিতে আমরা। এসব ছোট ছোট মানে ছোট ছোট আইডিয়া গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে সময়টা বাঁচাতে সাহায্য করে, আর কিছু না। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, কোশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার আমাদের যেটা বলা হয়েছে যে এবিসি 27,000, 81,000 এবং 72,000 টাকা ইনভেস্ট করেছে। তা ওদের ইনভেস্টমেন্ট রেশিওটা কত, 27:72, 27:81:72, 27:81:72। শূন্যগুলো আমি আগেই বাদ দিয়ে দিলাম, কারণ জানি যেহেতু বাদ হবে। এবার দেখো 9 দিয়ে কেটে যাবে, 9 3 27, 9 9 81, 9 8 72। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কেটে দিলাম। আমাদেরকে কি করতে, লঘিষ্ঠ আকারে দুজনকে আলাদা আলাদা আসছে কেন, তো দুজনকে প্রথমে আমাদের কি করতে হয়, লঘিষ্ঠ অনুপাত আনতে হয়। এবার 3:9:8 অনুপাতে তাহলে কি হবে, তাদের মূলধনটাও
ভাগ হবে 3:9:8 অনুপাতে, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট রেশিওটা যেটা সেটাই তাদের কি হয়ে যায়, যেটাই ইনভেস্টমেন্ট রেশিও সেটাই আমাদের প্রফিট রেশিও হয় যদি টাইমটা সেম থাকে। তাহলে প্রফিট রেশিওটা টোটাল কত হচ্ছে, 3 + 9 + 8 মানে 9 3 12 8 20 রেশিও। এবং ওই 20 রেশিওর মান কত দিয়ে আছে, 36,000 টাকা, বি এর 36,000 টাকা। দেখো এখানে কিন্তু কোশ্চেনটা একটু আলাদা করেছে, নাই এখানে কিন্তু 8 লাখ হবে। 80,000। 8 লাখ নেই, 80,000। হ্যাঁ দেখো এখানে বলা হয় যে বি এর 36,000 টাকা। আমরা তখন যেটা করছিলাম সেখানে আমাদের মোট লাভটা দেওয়া ছিল, ঠিক, আমাদের মোট লাভটা দিয়েছিল এত টাকা। তাহলে মোট লাভটা যখন দিয়েছিল আমরা তখন মোট লাভ তো আমাদের 20 ইউনিট, তাহলে 20 ইউনিট থেকে ভাগ করে দিচ্ছিলাম। কিন্তু এখানে বলেছে যে বি এর লাভ 36,000 টাকা হলে মোট লাভটা কত, তাহলে বি এর লাভ কত, বি এর লাভ হয়েছে 9 ইউনিট। তাহলে 36,000টা কতর মান, 9 ইউনিটের মান। আমাকে বের করতে হবে টোটাল, টোটাল মানে কোনটা, 20। তাহলে কাটাকাটি করলে 9 4 36, 4,000 ইন্টু, দেখো 4 দুগুণে 8 আর 4টা শূন্য পর পর বসে যাবে, 80,000 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত, 80,000 টাকা। তাহলে মোট লাভ 80,000 টাকা। এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, ওটা আমাদের কিন্তু বি এর লাভ দিয়েছে। তারপরে করে 24 কোশ্চেন নাম্বার। কোশ্চেন নাম্বার 24টা একদম সেম আছে। আনন্দ দীপক যথাক্রমে এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ হবে। এটা 1 নম্বর কোশ্চেনের মতনই, এটা বাড়িতে করবে। কোশ্চেন নাম্বার 24। তারপর করো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 24টা হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 3 করো। কি বলা হয়েছে, এ বি সি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে, ঠিক আছে। তাহলে একটা ব্যবসা শুরু হয়েছে 4,700 টাকা নিয়ে, এবিসি কে কত টাকা দিয়েছে এখানে সেরকম করে এখনো স্পষ্ট ক্লিয়ার রূপে বলেনি। প্রথমে কি বলে দিয়েছে যে এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে, ব্যবসাতে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। একটু ভালো করে দেখবে এটা সবাই। তাহলে এ বি সি এদের ইনভেস্টমেন্ট রেশিওটা দেখো, ইনভেস্টমেন্ট এভাবে বলেছে যে এরা ইনভেস্ট এভাবে করেছে, টোটাল 4,700 টাকা ইনভেস্ট করেছে। এবং তার সাথে সাথে বলেছে যে এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি। তাহলে আমরা কাকে এক্স ধরবো, এখানে সি কে এক্স ধরবো। সি কে যদি ধরি সেখান থেকে বি পাবো, আর বি থেকে পেলে এ তে পাবো। তাহলে সি কে ধরে নিয়েছি যে সি টোটাল এক্স টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে। সি টোটাল এক্স টাকা ইনভেস্ট করেছিল। বা তোমরা যদি এ বি কে ধরো তাও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভাবতে হবে একটু আলাদা ওয়েতে, হ্যাঁ, যে কম বেশি করে ভাবতে হবে তখন। এবার বলেছে বি সি এর থেকে 300 টাকা বেশি, বি সি এর থেকে 300 মানে এই বি নিয়োগ করেছে এক্স প্লাস 300 টাকা, বি নিয়োগ করেছে এক্স প্লাস 300 টাকা। তারপরে বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি নিয়োগ করেছে, এ বি এর থেকে 500 বেশি, তাহলে এর থেকে 500 বেশি, এ তো করেছে এক্স প্লাস 300, তার সাথে আরো 500 মানে এক্স প্লাস 800 টাকা। তাহলে এ ইনভেস্ট করেছে এক্স প্লাস 800 টাকা, বি করেছে এক্স প্লাস 300, সি করেছে এক্স টাকা। এবার এখানে তো দেখো তার সাথে সাথে এটা বলা আছে যে মোট কত টাকা, 4,700 টাকা। তাহলে মোট কত হচ্ছে এখান থেকে, টোটাল ইনভেস্টমেন্ট কত হবে, টোটাল ইনভেস্টমেন্ট এক্স প্লাস 800 প্লাস এক্স প্লাস 300 প্লাস এক্স, আর এটা মানেই দেওয়া আছে 4,700 টাকা। টোটাল ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে, 4,700 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 1x 2টা 3x 3x প্লাস 800 আর 300 1100 সমান 4,700। বা এখান থেকে আমরা 3x সমান কত লিখতে পারি, আর 1100 যদি এদিকে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে যোগ এসে যাচ্ছে বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 3600। এই 1100 পরের লাইনে কি হয়ে যাবে, এধার থেকে যে এধারে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1100 এই বিয়োগ করলে আমরা পাবো 3600। পরের লাইনে আবার এই তিনটা এধারে যে গুণ আছে এধারে এসে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে পেয়ে যাবো 1200 টাকা। তাহলে এক্স এর মানটা 1200 টাকা। তাহলে সি ইনভেস্ট করেছে কত, 1200, বি ইনভেস্ট করেছে তার থেকে 300 বেশি মানে 1500, এ ইনভেস্ট করেছে 2,000 এক্স প্লাস 800 তাহলে 1200 আর 800 2000 টাকা। তাহলে এদের অনুপাতটা কত হয়ে যাবে, যদি অনুপাতে আমরা লিই এখন, তাহলে দেখো দুটো শূন্য দুজন সবার কাছ থেকে বাদ হয়ে যাবে, 20 15 12 কোন দিকে কাটাকাটি যাবে না, 2 দিয়ে যাবে এটাকে, কিন্তু এটা 2 দিয়ে যাবে না, এটা শুধু 3 5 বাকিগুলো যাবে না, ঠিক আছে। তাহলে 20:15:12 তাহলে আলটিমেট রেশিও কত আসছে, 20 15 12। তাহলে টোটালটা কত হবে, 20 15 12 টোটাল কত হবে। এখানে আমাদের টোটাল প্রফিট দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে 1410 টাকা লাভ হয়েছে। তাহলে 1410 টাকাটা কতর মান, 20 + 15 + 12 মান, 15 12 27 আর 20 47 ইউনিটের মান।
আমাকে কি বের করতে হবে, এ কত টাকা পাবে। তাহলে এ কত পাবে, এ 20 রেশিও পাবে। তো 47 দিয়ে কাটাকাটি করো, এটা দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 7 21, 3 4 12, 12 দিয়ে 14। এটা কি করলাম, দেখলাম যে এটা তো এটা তো সোজাসুজি কাটতেই হবে, কারণ কোনো সব সংখ্যাগুলো যেহেতু পূর্ণ সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই 47 এটা পুরোপুরি কেটে যাবে। এবং আমি দেখলাম যে 7 3 21 হয়, দিয়ে 3 দিয়ে ট্রাই করলাম। তাহলে 47 ইন্টু 3 এ 141, আর তার একটা শূন্য আছে, একটা শূন্য বসে গেল, তাহলে 3 দুগুণে 6, দুটো শূন্য। তাহলে প্রফিট হয়ে যাবে কত, এ এর প্রফিট হবে 600 টাকা। এর প্রফিট হবে 600 টাকা। তারপর কোশ্চেন নাম্বার 4। এবার আমাদের মিশ্র শুরু হচ্ছে। এতদিন আমরা বললাম সরল কারবার, যেটা সরল অংশীদারি কারবার। এবার আমরা পড়বো মিশ্র অংশীদারি কারবার। কোশ্চেন নাম্বার 4, মিশ্র অংশীদারি কারবার থেকে। তাহলে মিশ্র অংশীদারি কারবারে কি হয়, সময়টাও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতে চলে আসে, তখন সেটাকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার। যেহেতু দুজন চলে আসছে, মানে মিক্সচার হয়ে যাচ্ছে। কি বলা হয়েছে, ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2 3 5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3 4 5, তাদের লভ্যাংশ কি অনুপাতে হবে। তাহলে ইনভেস্টমেন্টে কি বলেছে, এ বি সি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রেশিও দেওয়া আছে 2 3 5, 2:3:5। টাইমের রেশিওটা কি বলা আছে, টাইমের রেশিও বলা আছে 3 4 5, গুণ করে দিলেই হবে 3 4 5। তাহলে আমাদের জানতে চাই যে প্রফিট রেশিওটা কি হবে। দেখো আমি আগেই বলেছিলাম যে একটাই সূত্র তোমরা মনে রাখবে, যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 2 একক আর টাইম 3 একক, তাহলে প্রফিট হয়ে যাবে 6 একক। বি এর ক্ষেত্রে 3 × 4 12, সি এর ক্ষেত্রে 5 × 5 25। কাটাকাটি তো কোনো যাবে না, কারণ এটা 5 দিয়ে যাবে শুধুমাত্র, বাকি কেউ যাবে না। তাহলে প্রফিট রেশিও কত হয়ে যাবে, 6:12:25, অপশন নাম্বার ডি। তাহলে আমরা প্রফিট রেশিওটা কি করে পাই, ইনভেস্টমেন্ট এবং টাইমের গুণ করে যেটা আছে সেটা হয়ে যায় আমাদের প্রফিট রেশিও। কোশ্চেন নাম্বার 4 এর পরে কোশ্চেন নাম্বার 5 করবে। এ বি সি এর লাভের অনুপাত দেওয়া আছে, তাদের মূলধনের নিয়োজিত সময়, তাদের মূলধনের অনুপাতটা কত। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 5 5 কি বলা আছে, এ বি সি এর লাভের অনুপাতটা দেওয়া আছে আর নিয়োজিত সময়ের অনুপাতটা দেওয়া আছে। আমরা অলওয়েজ এই ফর্মুলা এই জিনিস ব্যবহার করি, ইনভেস্টমেন্ট, টাইম আর প্রফিট, এই ছকটাকে আমরা ব্যবহার করবো। সেখানে সংখ্যাগুলো শুধু চেঞ্জ হবে, আর কিছু হবে না। এ বি সি, ইনভেস্টমেন্ট, টাইম, আর তার নিচে থাকবে তাদের প্রোডাক্ট প্রফিট। ঠিক আছে, এখানে কার কার দেওয়া আছে, কোশ্চেন নাম্বার আছে লাভের অনুপাত 3 4 5। লাভের অনুপাত মানে প্রফিট তাহলে কত, 3:4:5। আর কি দেওয়া আছে, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 1 2 3। তাহলে টিটা দেওয়া আছে 1:2:3। তাহলে দেখো আমাকে এখান থেকে বের করতে হবে ইনভেস্টমেন্ট। এখান থেকে আমি কি পাবো, যে ইনভেস্টমেন্ট সমান প্রফিট বাই টাইম। আই সমান এই টিটা এধারে এসে চলে আসছে, তাহলে ইনভেস্টমেন্ট পেতে গেলে আমার কি করতে হবে, প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রফিট কত আছে, এর ক্ষেত্রে 3 আছে, টাইম আছে 1, মানে আমি করবো 3/1, মানে 3:2। বি এর জন্য প্রফিট কত আছে 4, তাহলে 4/2, মানে কত হয়ে যাচ্ছে 2:2। সি এর ক্ষেত্রে 5/3, কাটাকাটি যাবে না, এরকমই থাকবে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও দেখো কত হয়ে গেল, 3:2। ইনভেস্টমেন্ট রেশিও আমাদের হয়ে গেল 3:2, 2:5/3। তাহলে এই 3 দিয়ে সবাইকে কি করতে হবে, গুণ করে দিতে হবে, 9:4:5। তাহলে আমাদের আনসার হবে 9:4:5। 6 হ্যাঁ 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6 হচ্ছে না, 9:6:5 রেশিও। 5 নম্বরের পরে কোশ্চেন নাম্বার 6টাতে কি বলেছে, কোন ব্যবসাতে এবিসি এর মূলধন অনুপাত বছরের শেষে প্রাপ্ত নিয়োজিত সময়ের অনুপাত। এটারই ঠিক ভাই ভাই বলতে পারো। তাহলে আমরা বললাম যেহেতু এই ছকটাই ফলো করবো, তাহলে এখানে করছি সেম ছক করবো, করে নেবো। একটা আলাদা দিয়ে করা আছে করে দিই, এমনি তো আজকে এই ক্লাসটাই শুধু করাবো, অন্য কিছু করাবো না। কোশ্চেন নাম্বার 6 কি বলা আছে, ইনভেস্টমেন্ট, টাইম, প্রফিট দিয়ে আছে। এবিসি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 5 6 8। তাহলে মূলধনের অনুপাত মানে ইনভেস্টমেন্ট দিয়ে আছে 5 6 8। আর কি দিয়ে আছে, প্রফিট দিয়ে আছে 5 3 1, 5
3 1। তাহলে টাইমটি কি করে বেরোবে? টাইম বেরোবে প্রফিটকে যদি ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রফিটকে ভাগ করতে হবে ইনভেস্টমেন্ট, মানে 5/5, তাহলে এটা সমান কত আসছে? 1। 3/6, 6/3 করে না, যে ভাগ করা যাবে মানে 6/3 করে 2 করে দেবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, সমান 1/2। আর এটা হবে 1/8। তাহলে রেশিওটা কত হয়ে যাচ্ছে? টাইমের রেশিওটা দেখো পরিবর্তিত হয়ে গেল, 1:2, 1/8। তাহলে কি করব? সবাইকে 8 দিয়ে গুণ করে দেবো, সবাইকে 2 আর 8 এর লসাগু কত? 8, তাহলে সবাইকে 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8, 4 এটা যদি 8 দিয়ে গুণ করে হয়ে যাবে 4, এটা যদি 8 দিয়ে গুণ করে হয়ে যাবে 1, তাহলে 8 4 1 টাইমের অনুপাত। তাহলে বোঝা গেল যে যদি ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া থাকে তাহলে টাইম কি করে আসে, বা প্রফিট আর ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে টাইম কি করে আসে, দুটো জিনিসই দেখিয়ে দিলাম, শুধুমাত্র ওই সূত্রটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি ক্লাস ভালো লাগে না, বা কেউ লাইভ থাকছে না, শুধুমাত্র একজন দুজন লাইভ? সুশান্ত, তোমার ওপিনিয়নটা নেই, বাড়িতে কেউ নেই বাকি, বা নতুন কিছু শেখাতে পাচ্ছি না, যেগুলো তোমরা জেনে আছো সেগুলোই? প্রফিট লস থেকে তাহলে নতুন সবার, অনেক কিছু শিখি। তাহলে সবাই থাকছে না কেন? সবাই থাকলে কি হয়, যখন আরো বেশি কোশ্চেন আসবে তখন হয়তো আরো কিছু জিনিস বেরিয়ে আসবে, হ্যাঁ না, এটাই সুবিধা হয়। কিন্তু তোমাদেরকে তো কত বলেছি, গ্রুপে তো বলে বলে হায়রান যে লাইভটা থাকো। 6 হলো, তারপরে 7, এভারেজ থেকে অনেক কিছু আছে। এভারেজ থেকে, এভারেজের যে পিডিএফটা দিয়েছি ওই পিডিএফটা কোশ্চেন গুলো তুলে নেবে, ঠিক আছে? ওই কোশ্চেন গুলো প্রথমে করাবো, তারপর বই থেকে করাবো। 7 দেখো, 7 কি বলা আছে? এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা এত মাসের জন্য, এত টাকা এত মাসের জন্য। এটা একটা কিছুই না, শুধু গুণ করা মাত্র কাজ। পার্টনারশিপে কিন্তু কোনো জটিল জিনিস নেই, পার্টনারশিপে শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিছু না। পার্টনারশিপ মানে শুধু ক্যালকুলেশন করতে হবে, এর বেশি কিছু না। শুধু গুণ ভাগ করতে পারলেই পার্টনারশিপ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, তাহলে কি বলা আছে? এবিসি এ করেছে 1200 টাকা 4 মাসের জন্য, বি 1400 টাকা 5 মাসের জন্য, আর সি করেছে 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে, ঠিক? তাহলে আমরা কি বলবো যে প্রফিট রেশিওটা কি হয়? প্রফিট রেশিওটা ইনকামের সাথে টাইমের গুণফল। তাহলে প্রফিট রেশিও অফ এ বি সি, এ কত টাকা ইনভেস্ট করেছে? এ করেছে 1200 টাকা 4 মাসের জন্য, তাহলে এর প্রফিট রেশিও কত হবে? 1200 ইন্টু 4 ইজ টু। বি কত করেছে? 1400 টাকা 5 মাসের জন্য, মানে 1400 ইন্টু 5। সি কত টাকা করেছে? সি করেছে 1000 টাকা 6 মাসের জন্য, তাহলে 1000 ইন্টু 6। দেখো এটা আবারও বলছি, আগে যেটা বললাম যে যখন আমরা অঙ্কটা করবো তখনই দেখতে পাবো যে 1200 1400 10,000 1000 আছে, তাহলে দুটো শূন্যকে আমরা প্রথম থেকেই লিখবো না, তাহলে 6টা শূন্য যদি আমরা না লিখি তাহলে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যাবে, কারণ এগুলো তো আলটিমেট কেটে যাবে এবং সময়টা কিন্তু তোমাদের ওখান থেকে বাঁচবে। তাহলে আবার দেখো 2 দিয়ে কাটবে সবগুলোই, 2 দুগুণে 4, 2 7 14, 2 5 10, ঠিক আছে? আর কিছু যেটা কাটবে? আর কিছু কাটবে না। তাহলে রেশিওটা কত হয়ে যাচ্ছে? 12 দুগুণে 24, 7 5 35 ইজ টু 5 6 30। তাহলে প্রফিট রেশিওটা 24 ইজ টু 35 ইজ টু 30। তাহলে টোটাল প্রফিটটা কত হয়ে যাচ্ছে? 89। টোটাল প্রফিট হয়ে যাচ্ছে 3 6 8, তাহলে 89 রেশিও। এবার ব্যবসা শেষে বলা হয়েছে 8900 টাকা লাভ হলে, তাহলে 89,900 টাকা টোটাল লাভ। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল লাভ হচ্ছে 89 ইউনিট। আমাদেরকে কি বের করতে হবে? বি কত টাকা লাভ পাবে। তাহলে বি এর কোনটা? 35 ইউনিট। এ এর বললে 24 ইউনিট হতো, বি সি বললে 30 ইউনিট হতো, কাটাকাটি করলে 89 এককে, তাহলে 100 ইন্টু 35 মানে 3500 টাকা লাভ পাবে। তাহলে বি কত টাকা লাভ পাবে? বি পাবে 3500 টাকা, এ পেতো 2400 টাকা, সি পেতো 3000 টাকা লাভ। क्वेश्चन नंबर 8, क्वेश्चन नंबर 8 কি বলা হয়েছে যে অমর
45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে। তাহলে পুরোপুরোর বছর কতদিনের জন্য ব্যবসা করেছে? 1 বছরের জন্য ব্যবসা করেছে। পুরোরা 1 বছরের জন্য টোটাল ব্যবসাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কতদিন? 1 বছর। এবারে কেউ মাঝে এসছে, কেউ প্রথম থেকে আছে, সেটা আলাদা জিনিস, কিন্তু টোটাল সময়টা 1 বছর। অমর 45,000 টাকা দিয়ে যে ব্যবসা শুরু করেছে, অমর কিন্তু না ছেড়েছে না কিছু করেছে, কারণ অমর পুরো 1 বছর সময় নিয়োজিত করেছে ব্যবসাতে। প্রকাশ কি করেছে? 6 মাস পরে এসছে, যখন দেখছে যে অমর বেশ টাকা রোজগার করছে, তখন প্রকাশ কি করেছে? সেই সুযোগ নিয়ে বলছে, ভাই আমাকে তো, আমিও সেই দুজনে একসাথে বন্ধু ছিলাম, তাহলে আমাকে কেন একা করে দিচ্ছিস? সে 30,000 টাকা নিয়ে এসে যোগদান করেছে। ঠিক কতদিন পরে? 6 মাস পরে। তাহলে বলছে এবার বছরের শেষে লাভটা তাহলে কি অনুপাতে হবে বন্টন? তাহলে অমরেরও 45,000 আছে আর প্রকাশের 30,000, তাহলে আমরা 3টে শূন্য করে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে মনে 3টে শূন্য, যখন যারা যে অনুপাতগুলো যে টাকাগুলো আনবে, যদি সমান সংখ্যক শূন্য থাকে, সমান সংখ্যক শূন্য হলে আমরা বাদ দিয়ে দেবো আগে থেকে। তাহলে প্রফিটটা কি অনুপাতে হবে? প্রফিট রেশিও মানে ইনকাম ইনভেস্টমেন্ট ইনটু টাইম। কি কি নামটা আছে? অমর আর প্রকাশ। অমর তাহলে কত টাকা দিয়েছে? 45 টাকা দিয়ে ধরে নিচ্ছি, 3টে করে শূন্য যেহেতু বাদ দিয়েছি, তাহলে 45 টাকা দিয়েছে 12 মাসের জন্য। প্রকাশ কত দিয়েছে? প্রকাশ দিয়েছে 30,000 টাকা, আমরা 3টে করে শূন্য বাদ দিয়ে দিয়েছি, তাহলে 30 টাকা দিয়েছে কতদিনের জন্য? 6 মাস পর এসছে, তাহলে কি আর 6 মাসের জন্য ব্যবসা করেছে। এবার এটা কাটাকাটি করবো, 6 দুগুণে 12, 15 3 45, 15 দুগুণে 30, 2 2 কেটে যাচ্ছে, তাহলে প্রফিট রেশিও হয়ে যাবে 3:1। প্রফিট রেশিও হয়ে যাবে 3:1। এবার বলা হয়েছে কি বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বন্টিত? তাহলে বছরের শেষে 3:1 অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে। তারপরে কোশ্চেন নাম্বার 8 হয়ে যাওয়ার পরে 11 নাম্বারটা দেখো। কি বলেছে? এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3জন অংশীদার হলো। তাহলে এখান থেকে কি বলতে চাইছে? কোন একজন ব্যবসায়ী, ঠিক আছে, ব্যবসা শুরু করে দিয়েছে তার, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে ব্যবসা শুরু করে দিয়েছে, তার দেখা দেখি কি করেছে, 4 মাস পরে একজন এসছে, 6 মাস পরে আরেকটা বন্ধু এসছে এবং 8 মাস পরে আরেকটা বন্ধু এসছে। হয় না যে যখন তুমি সাকসেসের সিঁড়িতে চড়তে শুরু করবে, তখন সবাই আস্তে আস্তে তোমার পেছনে আসবে। সেরকমই ঘটনাটা এর ক্ষেত্রেও ঘটেছে। হ্যাঁ, যে একজন এসছে 4 মাস পরে, একজন 6 মাস পরে, একজন 8 মাস পর। তারপর বলেছে ওই যে 4জন এসেছিলেন, ও 4জন ব্যক্তি আছে, তারা প্রথম জন 10,000 টাকা নিয়োগ করেছে, দ্বিতীয় জন 8,000 টাকা, তৃতীয় জন 12,000 টাকা এবং চতুর্থ জন 16,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ব্যবসায়ী কত টাকা পাবেন? তাহলে এটা খুবই সিম্পল একটা অঙ্ক। আমরা দেখো যেগুলো মূলধন আছে সেগুলো দেখতে পাচ্ছি সবাই কাছে 3টে শূন্য অ্যাটলিস্ট কমন আছে, তাহলে আমরা 3টে শূন্যকে প্রথম থেকেই বাদ দিয়ে দেবো। ঠিক, 3টে শূন্যকে আমরা প্রথম থেকেই বাদ দিয়ে দেবো। তাহলে 4জন বন্ধুর জন্য 1জন 2জন 3জন 4জন বন্ধু আছে। ঠিক আছে, যে প্রথম বন্ধু আছে সে 10,000 টাকা নিয়ে, আমরা বলেছি 3টে করে শূন্য বাদ দেবো, তাহলে 10 টাকা কতদিনের জন্য? 10 টাকার 12 বছরের জন্যই কেটেছে। ঠিক আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড বন্ধু, আর এটা ফোর্থ বন্ধু, ABCD নাম দিয়ে দিলাম। তাহলে প্রথম যে ব্যক্তি সে তো প্রথম থেকে শুরু করেছে ব্যবসাটা, তার মানে ওর 12 মাস সময় খেটেছে টাকাটা। দ্বিতীয় যে ব্যক্তি সে 4 মাস পরে এসছে, 4 মাস পরে এসছে মানে সে কতদিনের জন্য টাকাটা ইনভেস্ট করেছে? 8 মাসের জন্য, কারণ টোটাল 12 মাস, 12 মাসের মধ্যে 4 মাস পরে এসছে, তাহলে ইনভেস্ট করেছে 8 মাসের জন্য। এবং কত টাকা নিয়ে এসেছিল? 8 টাকা, আমরা 3টে করে বাদ দিয়েছি আগে, তাহলে 8 টাকাও ইনভেস্ট করেছে 8 মাসের জন্য। সি কতদিন পরে এসছে? সি এসছে 6 মাস পরে। সি 6 মাস পরে এসছে এবং নিয়ে এসছে 12 টাকা করে, তাহলে 12 ইন্টু 6। ডি এসছে 8 মাস পর, কত টাকা নিয়ে? 16 টাকা নিয়ে। 8 মাস পর যদি আসে তাহলে সে মাত্র 4 মাসই ইনভেস্ট করেছে। তাহলে এবার এটা কাটাকাটি করে নাও, দেখো 6 দিয়ে যাবে কি? 6 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, আরো একটা 2 চলে যাবে, 4 যাবে কি? 4 এখান থেকে তো 4 2 5 10, 2 3 6, হ্যাঁ 4 দিয়ে যাওয়া যাবে, একটা 4 এখান থেকে, এখানে একটা 2 কাটছি আর এখানে একটা 2 কাটছি। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটা হয়ে গেল। এখান থেকে 4 দিয়ে কেটে দিচ্ছি আর এখান থেকে 4 দিয়ে কেটে দিচ্ছি। যারা পারবে না তারা একটু একটু করে কেটে যাবে, যে 2 দিয়ে প্রথমে দিয়ে 2 দিয়ে আবার, আর কিছু জায়গায় যাবে না। দেখো এখানে 3 আর 3 আছে, এখানে 3 3-এর কেউ নেই, তাহলে আর কিছু যাবে না কাটাকাটি। তাহলে 5 ইন্টু 3 মানে এর অনুপাতটা হবে 15 প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে 8 অনুপাত, তৃতীয় বন্ধু পাবে 9 অনুপাত, আর চতুর্থ বন্ধু পাবে 8 অনুপাত। তাহলে 15:8:9:8 অনুপাতে ওরা লভ্যাংশটা পাবে।
লভ্যাংশ হবে, কারণ এখানে যেটা ছিল সেটা ইনভেস্টমেন্ট ইনটু টাইম ছিল, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে আমরা কি পাই? লভ্যাংশটা পাই। তাহলে বছরের শেষে লাভ বলে দিয়েছে 8,000 টাকা। তাহলে মোট লাভটা আমাদের এখান থেকে বের করতে হবে। মোট লাভ কত হচ্ছে? 15 প্লাস 8 প্লাস 9 প্লাস 8, 8 দুগুণে 16, 16 আর 9 25, 25 আর 15তে 40। দেখো যোগটা করবে নিজেদের সুবিধা মতো, এমন নয় যে তোমাকে 8 আর 9 17 এইটাই করতে হবে, যেটা তো তোমাদের সুবিধা। যেমন আমার ক্ষেত্রে কমফোর্টেবল এটা লাগলো যে 8 এর সাথে 8 যোগ করে দিলাম, প্রথমে 16 হয়ে গেল, 16 সাথে 9 যোগ করে দিলাম 25 হয়ে গেল, 25 সাথে 15 যোগ করলে 40 হলো। ঠিক আছে, এবার এটা বলা হয়েছে টোটাল লাভটা কত? 8,000 টাকা। 8,000 টাকাটাই 40 ইউনিটের মান। আমাকে জানতে চেয়েছে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। তাহলে ওই ব্যবসায়ী মানে কি? প্রথমে ব্যবসায়ী লোকটা বলা হচ্ছে 15 ইন্টু 15 ইউনিটের মান চাইছে। তাহলে 40 দিয়ে যদি কাটি, 40 দুগুণে 80 আর দুটো শূন্য, তাহলে 15 দুগুণে 30 আর দুটো শূন্য, 3,000 টাকা পাবে। প্রথম ব্যবসায়ী কত পাবে? 3,000 টাকা পাবে। প্রথম ব্যবসায়ী পাবে 3,000 টাকা। তারপরে 11 পরে করো, 21 কি এসে দেখি। অশোক এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 3 মাস পরে এত টাকা মূলধনে বিনিয়োগ, তার সঙ্গে বছরের শেষে এত টাকা। 21 তোমরা করবে, একদম ইজি বিজি অঙ্ক আছে। অশোক 12 মাসের জন্য করেছে আর বিনোদ করেছে 3 মাস পর, মানে 9 মাসের জন্য। আর তিনটে শূন্য আছে, ওগুলো প্রথমে বাদ দিয়ে দিও। 21 কোশ্চেন নাম্বার 22, এবিসি যৌথভাবে একটি ব্যবসা, এ 8 মাসের জন্য, বি এত মাসের জন্য, সি এত মাসের জন্য, মোট লাভ 1615। এই ধরনের একটা অঙ্ক করানো হয়েছিল যে তিনজনের যদি সময়টা আলাদা আলাদা, ঠিক আছে, গুণ করলেই চলে আসবে শুধু। 22 হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30-এ পঙ্কজ এত টাকা নিয়ে ব্যবসা 4 মাস পর নিতিন এত টাকা ওই ব্যবসায় যোগ দেন, বছরের শেষে এত টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে? ঠিক আছে, নতুন পার্থক্য বলেছে, একটু দেখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 30টা করো। কোশ্চেন নাম্বার 30 কি হয়েছে? পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 4 মাস পর নিতিন এসছে। তাহলে ওরা করেছে 1 বছরের জন্য, পঙ্কজ আর নিতিন, পঙ্কজ আর নিতিন। ঠিক, এদের পঙ্কজ কি করেছে? 42,000 টাকায় 57 টাকা। তাহলে তিনটে শূন্য আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তিনটে শূন্য দুজনকার কাছ থেকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, এবং এই শূন্যটা তখনই বাদ দিয়ে যাবে যদি দুজনকার কাছে বা যে সমস্ত ব্যক্তিরা অংশীদাররা থাকে তাদের সবার কাছে যদি সেম পরিমাণ জিরো থাকে, তবেই বাদ দেবো। এমন নয় যে তিনজন ব্যক্তি আছে তার মধ্যে দুজনকার কাছে শূন্য আছে, দুজনকার বাদ দিয়ে দিলাম আর একজনকার বাদ দিলাম না, ওইটা কিন্তু চলবে না। যতজন অংশীদার থাকবে ততজনের কাছে যদি সেম সংখ্যক শূন্য থাকে তবেই আমরা বাদ দিতে পারি। তাহলে পঙ্কজ 42,000 টাকা নিয়ে আমরা ধরে নিচ্ছি যে 42 ইন্টু 12। তাহলে পঙ্কজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত ছিল? 42 ইউনিট, টাইম 12 ইজ টু। নিতিনের ক্ষেত্রে, নিতিন তো 4 মাস পরে এসছে 57 টাকা নিয়ে, তাহলে 57 4 মাস পরে এসছে, তাহলে 12 মাস থেকে 4 বিয়োগ করে হয়েছে 8 মাসের জন্য টাকাটাও কেটেছে। এবার কাটাকাটি করবো, 4 দুগুণে 8, 4 3 12, 42 57 হয়ে যাবে। কত দিয়ে কাটবে? 57 কোন দিয়ে কাটবে? 19 3 57 নাকি? 3 27, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 14 3 42, 19 3 57। আর কিছু 2 দিয়ে কাটবে আবার, 2 7 14। তাহলে বুঝতে পারছো 19 ঘরের নামটা, এগুলো কিন্তু অ্যাটলিস্ট 20 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবে। 7 3 21 ইজ টু 19। তাহলে ওদের প্রফিট রেশিওটা হবে 21 ইজ টু 19। ওদের প্রফিট রেশিওটা হবে 21 ইজ টু 19। এটা প্রফিট, ঠিক আছে, এটা কিন্তু প্রফিট রেশিও। প্রফিট রেশিও হবে 21 ইজ টু 19। তাহলে টোটাল প্রফিটটা কত হবে? 21 আর 19 যোগ করলে হয়ে যাচ্ছে 40। তাহলে টোটাল প্রফিট হচ্ছে 40 রেশিও। ঠিক, টোটাল প্রফিট হয়ে যাচ্ছে 40 রেশিও। আর সেই 40 রেশিওটা কত বলা আছে? 26,000 টাকা। বছরের শেষে 26,000 টাকা লাভ হয়ে যায়। তাহলে 26,000 টাকাটাই 40 রেশিওর মান, হ্যাঁ কিনা? কারণ বলেছে টোটাল প্রফিট 26,000 টাকা হয়ে যায়, আমরা দেখছি টোটাল প্রফিট 40 ইউনিট হয়ে যায়, ওটাই এর মান। এবারে বলেছে আগে কি বলছিল যে পঙ্কজের লাভ বের করো, নিতিনের লাভ বের করো, এখানে বলে দিয়েছে যে না, ওদের লাভ বল নয়, আমাকে বলো ওদের ডিফারেন্স কত। তাহলে কি তোমরা এটাই করবে যে প্রথমে পঙ্কজের প্রফিট দিয়ে নিতিনের প্রফিট দিয়ে তাদের মধ্যে বিয়োগ, ওই জিনিসটা হ্যাঁ রেশিও ধরে করলে হবে। যদি কেউ এরকম করে করো যে পঙ্কজেরটা প্রথমে বের করবে দিয়ে নিতিনের বের করবে দিয়ে বিয়োগ করবে, সেটা কিন্তু পুরোপুরি বোকামি হবে। আমাদের শুধুমাত্র ডিফারেন্স জানতে চাইছে। তাহলে এ 21 ইউনিট, এ 19 ইউনিট, তাহলে এদের ডিফারেন্সটা কত? 3 ইউনিটের ডিফারেন্সটা 3 ইউনিট। তাহলে আমাকে 3 ইউনিটের মান বের করলে সোজা সোজা হয়ে যাবে। একটা শূন্য সাথে একটা শূন্য কেটে দেবো। স্যার 2 ইউনিট। হ্যাঁ সরি 19 2 ইউনিট। তাহলে আমরা বের করবো 2 ইউনিটের মান।
1300 দুই কিন্তু দুগুণে নাই 4, কিন্তু। 2 দ্বারা 26, 1300 নয় না, তাহলে অ্যান্সারে ভুল থাকবে। ক্যালকুলেশন কোথাও কি ভুল হয়েছে? 1300 হচ্ছে। না স্যার আমারও 1300 আছে। ওই কোনটি নয় আছে যে অপশন, কোনটি নয় হ্যাঁ, অপশন পাশে তোমরা লিখে রেখে দাও যে 1300 অ্যান্সার, তাহলে পরে যখন করবে জিনিসটা সুবিধা হবে, পারফেক্ট অ্যান্সারটা বের করতে পারলে কি পারলে না। তাহলে কত টাকার ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে 1300 টাকা। নেক্সট 30-এর পর, 30-এর পর তোমরা করবে 32-এরটা কি বলেছে দেখো, এ বি যথাক্রমে এত টাকা নিয়ে একটা ব্যবসা, 3 মাস পর এ এত টাকা তুলে নেয়। কিন্তু ঠিক আছে, 32-এরটা একটু আলাদা রকম করে দিই। কালকে তো 15ই আগস্ট নাকি, সবাই তো স্বাধীনতা উদযাপন করতে যাবে নাকি? নাহলে আমি ভাবছিলাম কালকে আরেকটা ক্লাস নিতাম। কখন আছে? সকালে হোক, 8টার থেকে হোক ক্লাস। 8টা থেকে তাহলে ক্লাস হোক নাকি? কারণ পরের সপ্তাহে আমার সেই আগের সপ্তাহে যেমন একটা করে বন্ধ হয়েছিল কারণ বলতে ওই মামা বাড়ি যেতে হয়েছিল। সো এবারে যেতে হবে আমার পরের সপ্তাহে। হুম, সেই জন্য আর কি। তাহলে আগের থেকে যদি একটা ক্লাস একটু এগিয়ে রাখতে পারি, কালকের দিনে যেহেতু ছুটি থাকবে। 30-এর পরে কোশ্চেন নাম্বার 32, এটাও মুছতে হবে আমাদেরকে। কালকে আমরা শুরু করবো কোনটা, এভারেজটা। এভারেজের ওই অঙ্কগুলো যেগুলো দিয়েছি, যে পিডিএফটা দিয়েছি, সেই পিডিএফটা নিজের আগে সলভ করবে, আশা করি তোমরা পারো এভারেজের অঙ্ক করতে। তারপর আমি সলভ করাবো, তাহলে বুঝতে পারবে যে, আমি জানি না তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে ওগুলো কি মানে শর্টকাট প্রসেস বা কিভাবে এটা করা হয়। যদি না জেনে থাকো তাহলে নতুন কিছু শিখতে পাবে। দেখো কি বলা হয়েছে, এ বি যথাক্রমে 16,000 টাকা 12,000 টাকা নিয়ে একটা ব্যবসায়িক ব্যবসা শুরু করে, 3 মাস পর এ 5,000 টাকা তুলনায় কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে, এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে, মানে শুধু খেজুরি করেছে আর কিছু না। দেখো এখানেও যে যতগুলো টাকার পরিমাণ আছে, যেগুলো ইনভেস্টমেন্টের কাছে টাকার পরিমাণ আছে, ঠিক, প্রফিট লসের জন্য নয়, ইনভেস্টমেন্টে যে টাকার পরিমাণ হয়েছে, সবাই কিন্তু 3টা করে শূন্য নিয়ে রেখেছে। তাহলে 3টা করে শূন্য আমরা প্রথমেই কাট করে দেবো, 3টা করে শূন্য আমাদের দরকার নেই, কারণ আলটিমেট কি আমাদের রেশিও দরকার হয়, তাহলে রেশিও দরকার হলে 3টে শূন্য তো বাদ হবে, তাহলে 3টে শূন্য সবাই কাছ থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এ আর বি, এ বি এর গল্পতে আরেকজন সিও আছে, এ বি আর সি। তাহলে এ কি করেছে, এ করেছে 16 টাকা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে, 3 মাস পর এ 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে ওর যে 16 টাকাটা আছে, ঠিক আছে, আমরা 16 নিয়ে কথা বলছি কারণ কি আমরা 3টা করে শূন্য সবার কাছ থেকে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু যতগুলো টাকার পরিমাণ আছে, যেটা তুলে নেওয়া হয়েছে, নতুন করে ইনভেস্ট করা হয়েছে, সব টাকার ক্ষেত্রেই আমার কিন্তু যেহেতু শূন্যগুলো আছে তার জন্যই করতে হচ্ছে। যদি সবার ক্ষেত্রে শূন্যগুলো না থাকতো তাহলে কিন্তু করতে পারতাম না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যতগুলো ইনভেস্টমেন্ট থাকবে, সব ইনভেস্টমেন্টে যদি একই রকম শূন্য থাকে তবেই আমরা শূন্যগুলোকে বাদ দিতে পারি। তাহলে এ করেছে 16 টাকা নিয়ে, প্রথম 3 মাস কত টাকা, 16 টাকা খেটেছে। তাহলে এর ক্ষেত্রে প্রথম 3 মাস 16 টাকা খেটেছে, মানে 16 × 3 প্লাস, তারপর কি করেছে 3 মাস পর এ 5,000 টাকা তুলে নিয়েছে, মানে 5 টাকা তুলে নিয়েছে, তাহলে 16 টাকা ইনভেস্ট করেছিল, 5 টাকা তুলে নিয়েছে, মানে আর 11 টাকাই আছে, এবং ওই 11 টাকা 9 মাসের জন্য খাটবে, ওই 11 টাকা বাকি 9 মাসের জন্য খাটবে, কারণ 3 মাস অলরেডি ক্রস করে নিয়েছে আর 9 মাস আছে। বি কি করেছে 16 টাকা নিয়ে, বি 12 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, এবং বি বলছে 5,000 টাকা আরো নিয়োগ করে, তাহলে 3 মাস পর বি আবার 5,000 টাকা নিয়োগ করেছে, তাহলে 3 মাস পর্যন্ত বি এর কত টাকা ছিল ব্যবসাতে, 12 টাকা, 12 × 3 প্লাস আরো 3 মাস পরে কি করছে, 5,000 টাকা নিয়োগ করে দিচ্ছে, মানে 5 টাকা নিয়োগ করে দিচ্ছে, 12 × 5 = 17, এই 17 টাকাটা খাটবে 9 মাসের জন্য, ইজ টু। সি কি করেছে, এর 3 মাস পর, মানে ওই যে 3 মাস অতিক্রম করে গেল তারও 3 মাস পর সি এর টনক নড়েছে, ঠিক, সেখানে কি করেছে, ও 21,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করেছে, তার মানে 21,000 আমরা 3টে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 21 টাকা ইন্টু, তাহলে 6 মাস তো অতিক্রম অলরেডি করে গেছে আর 6 মাসই পড়ে আছে। এবার এটাতে দেখো, তোমরা হয়তো কেউ এটাকে যোগ করবে, প্রথমে 16 × 48, 11 × 99 দিয়ে সে দুটো যোগ করবে, দিয়ে অনুপাত বের করবে। আমি বলছি সেভাবে করার কোনো দরকার নেই। এগুলো একটা, এই যে এটা আছে, এটা একটা আছে, এই একটা আছে, এই একটা, এইটা একটা, আর এইটা একটা আছে, ঠিক আছে, টোটাল 5টা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। এটা তো আমরা এটাও ভাবতে পারি যে 16 × 3 প্লাস 11 × 9, ঠিক আছে, প্রথমে আমি একটু ইলাস্ট্রেট করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখান থেকে কি কি কমন যাবে, 3 কমন যাবে, তাহলে 16 প্লাস 11, 16 প্লাস 11 × 3 পড়ে থাকছে, ঠিক আছে, ইজ টু। এখান থেকে দেখো কত কমন যাবে, 3 কমন যাবে, এখানে 3 কমন যাবে, মানে 6 কমন, 3 × 3 = 9, 9 কমন যাবে, দেখো এখানে 9 কমন যাবে, 9 কমন গেলে 3 কমনই তাহলে চলবে,
3 কমন নিলে এখানে কত পড়ে যাবে 12 প্লাস এখানে পড়ে যাবে 17 ইন্টু 3 ইজ টু, এখানেও দেখো 3 হয়ে যাবে একটা 3 ইন্টু 7 ইন্টু 6, তাহলে এই তিনটা আর এই তিনটে কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে তো কোনো কিছু কমন আসবে না, তাহলে আর কাটাকাটি কিছু থাকবে না। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে যে 16 প্লাস 33, 11 দিনে 33, তাহলে 16 আর 33 যোগ করলে কত হয় 49, 12 প্লাস 17 দিনে 51, তাহলে 51 সাথে 12 যোগ, তাহলে 51 দুয়ে 53 আর 10 63, 7 6 42, ঠিক আছে। এরপর আবার যোগটা করার পর আবার দেখো কাটবে 7 দিয়ে, 7 7 থেকে 49, 7 9 63, 7 6 42। তাহলে পার্টনারশিপ একটা জিনিস বললাম যে পার্টনারশিপ মানে শুধুমাত্র ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নেই, কনসেপ্ট বলে সেরকম করে কিছুই নেই, কনসেপ্ট হলো এইটুকুই যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, আর কোনো কনসেপ্ট নেই, শুধুমাত্র ক্যালকুলেশন। তাহলে 7:9:6। এবার এখানে কেউ কমনটা না নিয়ে এভাবেও কাটতে পারতে যে 3 দিয়ে দেখতে পাচ্ছি যে এটা 3 দিয়ে যাবে, এই ইউনিটে 3 দিয়ে যাবে, তাহলে সোজা সোজা এখান থেকে 3, এখান থেকে 3 বাদ, এখান থেকে 3 বাদ, এখান থেকে 3 বাদ, আর এখান থেকে 3 বাদ। এটাতে কিন্তু এখান থেকেও 3টে বাদ দেবো না, কারণ এই দুটো ইন্টু হিসেবে আছে, এখানে মাঝে প্লাস হিসেবে, মানে দুটো আলাদা আলাদা একক হিসেবে ছিল, তাহলে তো সেই ব্যাপারটা সেম দাঁড়াবে, ঠিক আছে। এবং এটাই তোমরা করার চেষ্টা করবে, যতগুলো প্লাস মাইনাসে থাকবে সেগুলো দুজনকার কাছ থেকেই কাটতে হবে, ঠিক আছে। মনে করো যদি এ প্লাস বি প্লাস সি একটা ইউনিট থাকে, ইজ টু এ প্লাস বি একটা ইউনিট থাকে, তাহলে আমি যে জিনিসটা কাটবো সেটা এখান থেকেও কাটতে হবে, এখান থেকেও কাটতে হবে, এখান থেকেও কাটতে হবে, এখান থেকেও কাটতে হবে, এখান থেকে, আর একটা যদি সি থাকে শুধু একজনের কাছ থেকে কাটবে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তাহলে অনুপাতটা কত হয়ে যাচ্ছে, লভ্যাংশের অনুপাতটা হয়ে যাচ্ছে 7:9:6। 22। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হয়। তাহলে টোটাল লাভটা দেওয়া আছে, তাহলে টোটাল লাভ 7 প্লাস 9 প্লাস 16, 9 আর 7 16 আর 6 22, এই 22 এর মানটা দিয়ে আছে 26,400, এটা দিয়ে আছে 22 অনুপাতের মান। আমাকে বের করতে হবে যে বি আর সি এর লাভের পার্থক্য, তাহলে বি আর সি এর লাভের পার্থক্য 3 ইউনিট, 6 আর 9, তাহলে আমাকে 3 ইউনিটের মান করতে হবে। দেখো 22 দিয়ে কাটাকাটি হবে, 22 একে 22, এখানে 4 থাকবে, 22 দুগুণে 44 আর 1200, ঠিক আছে, তাহলে 3600 টাকা। তাহলে বি আর সি এর লাভের পার্থক্য হয়ে গেল 3600 টাকা, 3600 টাকা। বুঝতে পারা গেল? কানগুলো ব্যথা ধরে যাচ্ছে এটা পরে থেকে। 32 পরে করবে। কোশ্চেন নাম্বার 33টা পরে কি বলেছে, এ বি যথাক্রমে এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে 6 মাস পর এ আরো এত টাকা দেয়, কিন্তু বি এত টাকা তুলে নেয়। তাহলে 33 তো সেম টাইপ আছে, বাড়ির কাজ থাকবে। তবে কোশ্চেন নাম্বার 9, 33টা পড়ে দেখো না, পারবে বাড়িতে করতে? করবো। এবার পড়ে দেখো দিয়ে জানো। শিল্পা পারবো স্যার। তাহলে করে করে গ্রুপে সেন্ড করবে। কোশ্চেন নাম্বার 9, এবিসি 3 ব্যক্তি হিসেবে এত অনুপাতে মূলধন বিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, ঠিক আছে, এটা একটা অনুপাতের হিসাবে দেওয়া আছে, একটু করে দেখে নেটটা। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, এবিসি 3 ব্যক্তি যথাক্রমে এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত কত দিয়েছে, 1:2:1:3:1:4, ওইটা তোমার প্রথমে আমরা সরলীকরণ করবো। তাহলে মূলধনের অনুপাতটা ইনভেস্টমেন্টের অনুপাতটা কত আছে এবিসি এর জন্য, 1:2, 1:3 আর 1:4। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, এটাকে প্রথমে সরল আকারে আনতে হবে। তাহলে 1:2, 3, 4 এর লসাগু কত, 2, 3, 4 এর লসাগু 12, 2, 3, 4 এর লসাগু 12। এবং লসাগু কি করে ফাইন্ড আউট করো, লসাগু ফাইন্ড আউট করবে এইভাবে, যেটা সব থেকে বড় সংখ্যা থাকবে তার গুণিতক গুলোকে দেখে যাবে, ঠিক আছে। যেমন সব থেকে বড় সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে 4, তাহলে 4 এর গুণিতক 4, 4 দিয়ে তো এই দুটো যাবে না, তারপরে আছে 8, 8 দিয়ে 3 যাবে না, তারপরে আছে 12, 12 দিয়ে 3 যাবে, 2 যাবে, তখন লসাগু হয়ে যাবে 12, ঠিক আছে। এইভাবে তোমরা এলসিএমটা ফাইন্ড আউট করতে পারো, যে যেটা সব থেকে বড় সংখ্যা থাকবে তার মাল্টিপল গুলো বাকিগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি দেখে নিলেই হবে। তাহলে 12 দিয়ে কি করবো, সবাইকে গুণ করে দেবো, ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12,
4 3 12, 3 4 12, 2 6 12। তাহলে অনুপাত হয়ে যাচ্ছে আমাদের 6:4:3। ঠিক আছে, 6:4:3। তাহলে ওদের মূলধন অনুপাতটা 6:4:3, বা সেটা আমরা বলতে পারি যে 6x 4x 3x টাকা, এইভাবে বলতে পারি। এবার বলেছে যে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 2 মাস পর এ কি করছে, অর্ধেক মূলধন তুলে নিচ্ছে, আর বাকিরা কোনো কিছু চেঞ্জ করছে কি? বাকিরা কেউ কিছু চেঞ্জ করেনি। দেখো এখানে যদি মনে করো এটা আমার সাপোজ 3 থাকতো, ঠিক, বা এমন কিছু থাকতো যেটা 2 দিয়ে কাটাকাটি যেত না, তাহলে আমি কি করতাম, সবাইকে প্রথমে 2 দিয়ে গুণ করে দিতাম। তাহলে কি হতো, আমার পয়েন্টে কোশ্চেনটা আসতো না। ঠিক আছে, পয়েন্ট থেকে বাঁচার জন্য সেটা আমি করতাম, কারণ পয়েন্ট এলে সেটা ফ্র্যাকশন ক্যালকুলেট করাটা তুলনামূলক টাফ হয় নর্মাল সংখ্যার থেকে। যেহেতু এটা 2 দিয়ে ভাগ করা যাবে, তাই জন্য আমার কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট প্রফিট রেশিওটা কত হবে? আলটিমেট প্রফিট রেশিওটা হবে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এই যে 6 অনুপাতটা আছে, 6 অনুপাতটা খাটে যে 2 মাসের জন্য, প্লাস অর্ধেক তুলে নিচ্ছে, তাহলে 6 এর অর্ধেক মানে কি 3 টাকা তুলে নিচ্ছে, আর 3 টাকা খাটবে ওর বাকি যে 10 মাস আছে, আর এর 12 মাসেই খাটবে 4 টাকা। সি এর 3 মাস 3 টাকায় খাটবে 12 মাসের জন্য। এবার আমরা কাটাকাটি করবো, দেখো। তাহলে কাটাকাটি করার জন্য এখান থেকে 2 কেটে যাবো, এখান থেকে 2 কাটবে, এখানে 2 2 4, 2 6 12। বুঝলে, এখানে দুটো যেহেতু প্লাসে ছিল তাই জন্য দুটো থেকেই কাটলাম। এখানে একটা জিনিস আছে, এখানে একটা ইউনিট আছে। আর কিছু কাটবে, 3 এখান থেকে যাবে, এখানে যাবে, 3 যাবে। এবার দেখো দুটো থেকে 3 যাবে, 3 2 6, 3 1 3, 3 4 12, আর একটা 3। আর কিছু 2 দিয়ে আর যাবে না। তাহলে এবার কত হয়ে যাচ্ছে, 2 প্লাস 5 মানে 7:2, 2 4 8:6। তাই না? ওদের প্রফিট রেশিওটা হয়ে যাবে কত, 7:8:6 অনুপাতে। প্রফিট রেশিও হয়ে যাবে 7:8:6। টোটাল লাভ হয়েছে 378 টাকা। তাহলে টোটাল লাভটা কত, 7 + 8 + 6, 8 আর 6 14, আর 7 21। এই 21 এর মানটাই দেওয়া আছে 378 টাকা। বি এর প্রফিট কত টাকা? বি এর প্রফিট কত, 8 ইউনিট। কাটাকাটি করো, 21 দিয়ে ডাইরেক্ট কাটবে এটা, কারণ যেহেতু ভগ্নাংশে নেই উত্তর, তার মানে অবশ্যই 21 দিয়ে পুরোপুরি কাটবে। তাহলে 21 1 21, 16 168, 21 8 18 8 144। তাহলে বি এর প্রফিট হয়ে যাবে 144 টাকা। বি এর প্রফিট কত, 144 টাকা। 9 এর পরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, এত অনুপাতে মূলধনের 4 মাস পর মূলধন দ্বিগুণ করে এবং 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। সেটা দেখো, দ্বিগুণ বলেছে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে 10 একটা হোমওয়ার্ক থাকুক, না পারলে তখন বলবে। আর বাকিরা যারা পরে রেকর্ডিং দেবে তারা যদি না পারো তাহলে আমাকে এনি টাইম গ্রুপে মেসেজ করবে। 10 এর পরে কোশ্চেন নাম্বার 13। সাথে এ বি যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ, মোট সময়ের এত অংশ সময়ের জন্য। 13টা করো, 13টা একটু আলাদা রকম আছে। তেরোটা বলো কিভাবে করবো, কিভাবে করলে সুবিধা হবে বলো 13টা। এ বি যথাক্রমে মোট মূলধনের 1/3 1/4 অংশ মোট সময়ের এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, তাহলে ব্যবসার সাথে কত টাকা। বলো এটা কিভাবে করবো যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। হ্যাঁ, তাহলে বলো কি করবো, ঠিকঠাক দিকে এগোচ্ছ বলো। এলসিএম করে কি করবো বলো, ঠিকঠাক দিকে এগোচ্ছিলে। দেখো এখানে মূলধন যেটা আছে, সময় যেটা আছে, সেগুলোকে সবাইকে ফ্র্যাকশনে রাখা হয়েছে। ঠিক আছে, এর আগে আমরা ফ্র্যাকশন সংক্রান্ত অনেক অঙ্ক করেছি এবং দেখেছিলাম যেখানে ফ্র্যাকশন সংক্রান্ত জিনিসগুলো আসছিল, ক্যালকুলেশনের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করছিলাম, যেটা হরে থাকছিল তাদের লসাগুটাকে মেন ইউনিট ধরে নিয়েছিলাম, তাদের লসাগুটাকে সেই জিনিসটা ধরে নিয়েছিলাম, যে প্রফিট এত 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 হলে আমরা প্রফিটটাকে ধরে নিয়েছিলাম, ওই লসাগুটার নিচের গুলো লসাগু যত হচ্ছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা কাটাকাটি হয়ে যায়। সেম এখানেও আমরা সেম একই কাজ করব, এবং যেখানেই আমরা সেই টাইপের পাবো সেখানে আমরা একই কাজ করবো, যে লসাগু যেটা হবে সেটাকে আমরা লসাগুটাকে কি ধরে নেবো, ওই জিনিসটা ধরে নেবো, যে মূলধন, সময়, ঠিক, দূরত্ব, যখন যেখানে যেরকম প্রয়োজন পড়বে। তাহলে এ বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ। এখানে দেখো ভগ্নাংশগুলো আছে 1/3 1/4 আর একটা আছে 1/2। ঠিক আছে, এবং যেটা মূলধনের যেটা আছে সেটা আছে মূলধনের জন্য আছে 1/3 আর 1/4। তাহলে আমরা মোট মূলধন কত ধরে নেবো,
3 আর 4 এর লসাগু। তাহলে মোট মূলধন মানে আমরা টোটাল ইনভেস্টমেন্ট ধরে নিচ্ছি, 3 আর 4 এর লসাগু মানে 12। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট ধরে নিচ্ছি 12। টোটাল টাইমটা কত ধরবো বলো কেউ একজন, টোটাল টাইমটা কত ধরবো? 12 মাস। টাইম গুলো দেখা আছে 1 এর 4, 1 এর 3 আর 1 এর 2, তাহলে 4, 3 আর 2 এর লসাগু কত? 12। তাহলে আমরা টোটাল টাইমটা ধরে নেবো 12। এবার বলা হয়েছে যে এ মোট মূলধনের 1 এর 3 অংশ, তাহলে এ বি সি মূলধন, এ মোট মূলধনের 1 এর 3 অংশ, তাহলে মোট মূলধন তো 1 এর 12, তার 1 এর 3 অংশ মানে 1 এর 3 ইন্টু 12 মানে 4 অনুপাতেই দিয়েছে। বি দিয়েছে 1 এর 4 মোট মূলধনে, তাহলে মোট মূলধন ইন্টু 1 এর 4 মানে 3। হ্যাঁ কিছু বলছো? ওই ওই এ আর বি এর মূলধন আর মানে অংশগুলো তো একই আছে, মানে একের এ আর বি এর হ্যাঁ সময়টার মূলধনটা একই আছে, মানে এর সময় যেটা আছে এর মূলধনও সেই অনুপাতই আছে। তাহলে স্যার সিটা তাহলে 1 মাইনাস করে বিয়োগ করে দিলেই তো হবে, তাহলে কুইক হয়ে যাবে। 1 মাইনাস করে বিয়োগ মানে বুঝতে পারলাম না। 1 মাইনাস করে বিয়োগ বলতে আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছো। ওই মূলধনটার থেকে 1 মাইনাস 1 এর 3 মাইনাস 1 এর 4, তাহলে সি আর স্যার ইয়ার্ডে চলে আসবে। স্যার অংশ বুঝতে পারছি। হিসাবে করতে বলছেন। অংশ হিসেবে করে দেখো, আমার মনে হয় তার থেকে এটাতে ইজি আসবে ক্যালকুলেশনটা। তুমি করো, অংশ হিসেবে করো, তারপর এটা দেখে নেবে যে কিভাবে এটা করলাম। তাহলে সি কি বলেছে? সি হচ্ছে যে বাকি মূলধনটা সি করেছে। তাহলে দেখো এরা 4:3, এরা 4 আর 3 মানে 7টা মূলধন এরা বিনিয়োগ অলরেডি করে দিয়েছে বি মিলে, আর টোটাল তো 12টা, তাহলে ই করবে 5টা, কারণ 12 মাইনাস 4 প্লাস 3। টাইমের রেশিওটা কি হবে? টাইমের রেশিওটা এ করেছে মোট সময়ের 1 এর 4, তাহলে মোট সময় কত? 12, তার 1 এর 4 মানে 1 এর 4 ইন্টু 12, 3 মাসের জন্য। বি করেছে 1 এর 3 এর জন্য, তাহলে টোটাল তো 12, তার 1 এর 3 মানে 4। আর সি করেছে হাফ অংশ, সি হাফ অংশ সময়ের জন্য, তাহলে হাফ অংশ টোটাল তো 12, তার হাফ অংশ মানে 4000। 6 এর জন্য। তাহলে 4, 3, 3, 4 আর এর হচ্ছে 5, 6। তাহলে গুণফলটা কত হবে? এদের প্রফিট রেশিওটা কত হবে? 4 ইন্টু 3 ইজ টু 3 ইন্টু 4 ইজ টু 5 ইন্টু 6। কাটাকাটি যাবে কিছু, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 তিনে 6। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 ইজ টু আর 3 একটা যাবে, 3, 3, 3। তাহলে প্রফিট রেশিওটা হবে 2 ইজ টু 2 ইজ টু 5। প্রফিট রেশিওটা কত হচ্ছে? 2, 2, 5। এবং টোটাল প্রফিট তাহলে কত দাঁড়াবে? 2 এর 2 4 আর 5 9 ইউনিট। টোটাল প্রফিট দাঁড়াবে 9 ইউনিট। কত দিয়েছে টোটাল প্রফিট? ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে টোটাল হয়েছে 18,000 টাকা লাভ, এবং সেই 18,000 এর মানে 9 ইউনিট। এ কত পাবে? এ পাবে 2 ইউনিট। 9 দুগুণে 8,000 সমান 4,000 টাকা। তাহলে এ পাবে 4,000 টাকা। এ কত পাবে? 4,000 টাকা। কোশ্চেন নাম্বার 13 পরে 25, 26 অনেকগুলো আছে নাকি এখনো? কোশ্চেন নাম্বার 25, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছর শেষে বি এত টাকা লভ্যাংশ কত টাকা লাভ হয়? 25টা করো। আজকে একটু দেরি হলো, ক্লাসটা শেষ করব, তাতে যদি 10টা বাজে বাজুক। তো কোশ্চেন নাম্বার 25, আর তোমাদেরকে বেশি সবগুলো করেছি এই কারণে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আবার জয়েন হয়নি বা যারা জয়েন হবে তারা অনেকেই কিন্তু অনেকটাই দুর্বল আছে। তার জন্য যেহেতু বলা হয়েছে যে বেসিক থেকে বলাবো, সেই জন্য আমি সমস্ত কোশ্চেন গুলো যেগুলো একটুকু আলাদা দরকার না সেগুলো আমি করিয়ে দিচ্ছি। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। ঠিক আছে, এখানে শুধু কে কে আছে? এ আছে এবং বি আছে, ইনভেস্টমেন্ট আর টাইম। কি বলা হয়েছে? এ ইনভেস্ট করেছে কত? এ এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ হচ্ছে এর মূলধন, তার মানে বি যদি 1 করে এ করবে তার 3 গুণ, 3 অনুপাত। এ এর মূলধন বি এর 3 গুণ মানে 1 করলেই 3 করবে। টাইমটা কি বলা আছে? এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে বি যদি 1 মাসের জন্য করে তাহলে ই করবে তার দ্বিগুণ মানে 2 এর জন্য,
2 মাসের জন্য। তাহলে প্রফিট রেশিওটা কত হয়ে যাবে? 3 দুগুণে 6:1 1 1 1 আর 1 যোগ করে দিও না, ঠিক? কারণ ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে আমরা প্রফিট পাই। তাহলে টোটাল প্রফিট কত হয়ে যাচ্ছে? 7 ইউনিট। টোটাল প্রফিট হয়ে যাচ্ছে 7 ইউনিট। এবং এখানে তার সাথে দেখো দেওয়া আছে যে টোটাল প্রফিটটা কত, বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে। তাহলে বি এর লভ্যাংশ দিয়ে আছে 4,000 টাকা। তাহলে 4,000 টাকাটা কতর মান দিয়েছে? বি এর মান, মানে বি তো এক ইউনিটের মান, এবং টোটালটা বের করতে মানে টোটাল মানে 7 ইউনিট। তাহলে 7 4 28,000 টাকা। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত হয়ে, টোটাল প্রফিট হয়ে যাচ্ছে 28,000 টাকা। বোঝা গেল? এখানে শুধুমাত্র অনুপাতটা না দিয়ে এত গুণ করে দিয়ে দিয়েছিল, আর কিছু নেই। 25 পরে কোশ্চেন নাম্বার 26। এটা একই রকম আছে, এই অঙ্ক এই ধরনের করানো হয়েছে। এত টাকা মূলধনের একটি ব্যবসা হিসেবে 4 মাস পর বি তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা, না, বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লভ্যাংশ হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। এটা আলাদা রকম। কোশ্চেন নাম্বার 26টা করো দেখবেন। কোশ্চেন নাম্বার 26 করো। কোশ্চেন নাম্বার 26। তো বিটা এক্স হয়ে করবো। করো। কি বলা হয়েছে? এই এত টাকা মূলধনের একটি ব্যবসা হিসেবে 4 মাস পর বি তার সঙ্গে একই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে। এক্স নিয়ে করো। ঠিক আছে, আমি 1 মিনিট সময় দিচ্ছি, এক্স নিয়ে করো। তারপর আমি দেখাবো যে এক্স না ধরো কিভাবে করা যায়। আমরা এই সূত্রটা সাহায্য করবো, ঠিক আছে, এক্স না ধরে। 3150। শিল্পা হলো? হয়নি স্যার। ঠিক আছে, তাহলে দেখো কি বলা হয়েছে যে এ 2100 টাকা মূলধনের একটি ব্যবসা শুরু করেছে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেল। এখান থেকে আমরা কি বলতে পারছি যে লভ্যাংশের অনুপাতটা কত? 1:1। একই পরিমাণ পাচ্ছে মানে কি, এই 1 টাকা পেলে 1 টাকা পাবে, এই যে 100 টাকা পায় 100 টাকা পাবে, মানে ওদের অনুপাতটা কত হবে? 1:1 হবে। ঠিক, তাহলে আমরা সে একই মডেল তৈরি করব, এ বি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, টাইম আর প্রফিট। আমাদের মডেল একটাই থাকবে, ঠিক। এই 2100 টাকা মূলধনে আমরা টাকার গল্পটা এখন যাচ্ছি না। লভ্যাংশটা দিয়ে পেয়ে যাচ্ছি আমরা 1:1। টাইমটা দেখো, এ তো প্রথম থেকে আছে এবং শেষ পর্যন্ত আছে, তাহলে এ করেছে 12 মাসের জন্য। বি কত দিনের জন্য করেছে? বি করেছে 4 মাস পর 8 এসছে, মাস। মানে বি এর টাকাটা কেটেছে 8 মাস। আমরা যদি অনুপাত করি কত হবে? 4 3 12, 4 2 8, মানে 3:2 অনুপাতে এদের টাইমটা। প্রফিটটা 1:1 অনুপাতে। ইনভেস্টমেন্টটা তো কত অনুপাতে? এরকম একটা অঙ্ক করেছিলাম যে ইনভেস্টমেন্ট বের করতে হলে আমরা কি করতে হবো? প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে নেবো। তাহলে প্রফিট 1 টাইম 3 1/3 এর ক্ষেত্রে প্রফিট 1 টাইম 2 না 1/2। 1/3 কে যদি সরলাকার করি তাহলে 3 আর 2 হলো সব 6, আমরা দুজনকে করবো 6 দিয়ে গুণ, 2:3। বা যখন 1 থাকে তখন কি 3টে এধারে চলে যায় আর 2টা এধারে চলে আসে, তাহলে 2:3। ইনভেস্টমেন্টটা 2:3 অনুপাত। এবার এ বলে দিয়েছে 2100 টাকা, তার মানে 2100টাই 2 এর মান। এটা তো এদের ইনভেস্টমেন্ট, এবং দেখতে পাচ্ছি যে 2 অনুপাত ইনভেস্ট করেছে এবং সেটাই বলে দিয়েছে 2100 টাকা। তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত আছে? 3 অনুপাত করে নাও। 2 দিয়ে কাটবে, তাহলে 2 1 2 1050, মানে হয়ে যাচ্ছে 3 5 15 3150 টাকা। বোঝা গেল কত হয়ে যাচ্ছে? 3150 টাকা। বোঝা গেল সুশান্ত? হ্যাঁ। শিল্পা? হ্যাঁ স্যার। নেক্সট 26 পরে 27। 27 কি এত টাকা মূলধন একটি ব্যবসা শুরু করে কিছু মাস পর বি এত টাকা ব্যবসা নিয়ে বেসরকারি উভয় সমান পরিমাণ লভ্যাংশ পেলে। হ্যাঁ, এটাও একটু একই রকমের অঙ্ক। একই রকমের আরেকটা অঙ্ক দেখে নাও, তাহলে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে।
চেষ্টা করবে যেভাবে করাচ্ছে সেভাবেই করার, ঠিক আছে? কারণ আমার মনে হয় এটাই সুশান্ত, তুমি তো করলে, তোমার ওই অ্যাপ্রোচটা থেকে এই অ্যাপ্রোচটা দুটোর মধ্যে তুমি নিজেই কম্পেয়ার করবে, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। এখানে যদি তোমরা চাইতে এখানে কিন্তু আরো শর্ট লিখতে পারতে, এখানে ডাইরেক্টলি আমরা ইনভেস্টমেন্টটাই লিখতে পারতাম যে ইনভেস্টমেন্ট রেশিও কত হবে। কি করে লিখতাম, যে ইনভেস্টমেন্ট রেশিওটা আমরা প্রফিটটা জানতে পারছি 1:1, ঠিক আছে? এটা আমাদের মাথার মধ্যেই চলতো যে প্রফিট তো 1:1 আছে, তাহলে ইনভেস্টমেন্ট আনতে গেলে কি করতে হয়, প্রফিট কে ভাগ করতে হয় কি টাইম দিয়ে, তাহলে প্রফিট এর ক্ষেত্রে 1, টাইম এর ক্ষেত্রে কত 12, প্রফিট বি এর ক্ষেত্রে 1, টাইম কত 8 মাস, তাহলে 1/12 1/8, মানে এখান থেকে হয়ে যাবে 8:12, মানে এখান থেকে হয়ে যাবে 4 2 8 4 3 12, যে 2 মানে এত, 3 মানে কত, ঠিক আছে? এত কিছু লেখারও দরকার পড়বে না তখন, বুঝা গেল? কোশ্চেন নাম্বার 27, এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, উভয় সমান পরিমাণ লভ্যাংশ হলে টাইমের অনুপাতটা কত ছিল বা কত মাস পরে। তাহলে আমরা সেম ফরম্যাট তৈরি করব, এ বি ইনভেস্টমেন্ট টাইম আর প্রফিট। তাহলে এ কত টাকা নিয়ে শুরু করেছে 10,000 টাকা, বি করেছে কত 40,000 টাকা। দেখো সবাই দুজনের কাছে 4 টাকাও শূন্য আছে, বাদ দিয়ে দাও, তাহলে 1:4, তাহলে ওদের মূলধন অনুপাত কত হয়ে গেল 1:4, লভ্যাংশ সমান পাচ্ছে মানে 1:1, টাইম কত হবে প্রফিট বাই ইনভেস্টমেন্ট মানে 1/1 মানে 1:2, এর ক্ষেত্রে 1/4, তাহলে 1:1/4, মানে এখান থেকে কত হবে 1:1/4 মানে 4:1। কারো কোনো সমস্যা নেই নিশ্চয়ই এখানে? তাহলে বলেছে যে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছে, ওরা বছরের শেষে করেছে, মানে টোটাল বছর ওরা ব্যবসাটা করেছে 1 বছরের জন্য, কেউ পরে এসছে কেউ আগে এসছে, ঠিক আছে, কিন্তু টোটাল ব্যবসা হয়েছে 1 বছরের। দেখো এ বি মাত্র 1 মাস করেছে, এ করেছে 4 একক সময়, এ করেছে 4 একক সময়, 1 মাস নয়, এ করেছে 4 একক সময়, বি করেছে 1 একক সময়। তার মানে বি কত একক সময় কম করেছে, 3 একক সময় বি কম ছিল ব্যবসাতে, বি 3 একক সময় কম কাজ করেছে বা কম টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে কম সময়ের জন্য। টোটালটা তো 12, এ করেছে কত দিনের জন্য, এ করেছে 12 দিনের জন্য, তার মানে 4 এর অনুপাত এ 12 দিনের জন্য, তো দেখি 1 মিনিট দেখে নি। এ করেছে তো 4, আর এই 4 এর মানটাই 12, তাহলে 1 এর মান কত 12, মানে 12 মান্থ 4 এর মান, 3টা কতর মান 3 মাস, মানে 3 একক সময় পরে এসেছিল, তাহলে 4 3 12, 9 মাস পরে এসেছিল, তাহলে বি এসেছিল কত 9 মাস পরে। বা তোমরা এইভাবে বলতে পারো যে 4 এককের মান 12 মানে 1 এর মান 3, তাহলে 1 এর মান 3, তাহলে এ 12 মাস খেটেছে, এ 3 মাস খেটেছে, মানে 12 - 3 9 মাস খেটেছে, 9 মাস পরে এসছে, বুঝা গেল? এগুলো হয়তো একটু ভালো রকম থাকবে বোঝার মতো, আগের হলো তো সব ইজি বিজি ছিল, ক্যালকুলেশন শুধু। 28, এবিসি একটি 1 বছরে এ মোট লাভের এত পায়, বি এত অংশ পায়, সি এত টাকা লভ্যাংশ পায়, এ কত টাকা লভ্যাংশ পায়। দেখো এটা 1 লাইনের অঙ্ক দেখে দিই। তোমাদের যে যে চ্যাপ্টার গুলো আমার পড়ানো হয়ে গেছে না, সেগুলো প্রথমে ভিডিও ক্লাসগুলো করে নেবে, তারপর চেষ্টা করবে সেই চ্যাপ্টার গুলো পার্টিকুলার সেই চ্যাপ্টার গুলো থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অঙ্ক করার, এবং দেখবে তোমরা যে যে সমস্ত শর্ট অ্যাপ্রোচ গুলো দেখানো হয়েছে সেগুলোর মাধ্যমে পাচ্ছ কি পাচ্ছ না। যদি না পারো পোস্ট করবে, তোমাদের কাছ থেকে তো কোনো মানে কি বলবো, গ্রুপটা যে খুলে দিয়েছে, তোমরা যে একটু পোস্ট করবে সেরকম পোস্টও করছো না যে স্যার এই অঙ্কটা পাচ্ছি না, এই অঙ্কটা পাচ্ছি না। আমাকে যদি কেউ বলতো তাহলে আমি মনে হয় ডেইলি অন্তত 40-50টা করে মানে সেন্ডই করে দিতাম যে এটা কি হবে এটা কি হবে। এ বি সি কিছু একটা ব্যবসা শুরু করেছে, বছরে 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পেয়েছে, বি 1/4 অংশ পেয়েছে, তাহলে মোট লাভটা আমরা কত ধরে নেবো? দেখো মোট লাভ এটা ধরে যে 1/3 অংশ, এটা 1/4 অংশ, আমরা ধরে নেবো 3 আর 4 মানে 12, তাহলে মোট লাভটা আমরা ধরে নেবো 12, মোট লাভটা আমরা 12 একক ধরে নেবো, মোট লাভটা 12 একক ধরে নেবো। তাহলে এ কত পাবে, এ পাবে 1/3 অংশ, 12 এর 1/3 অংশ 4, বি পাবে কত, 3 বি পাবে 1/4 অংশ, 12 এর 1/4 মানে 3, তাহলে সি পাবে কত, 5 সি নিশ্চয়ই বাকিটা পাবে 4 আর 3 7, 12 থেকে বিয়োগ করে দিলে 5 একক। এবার বলে দিয়েছে যে সি পেয়েছে 5,000 টাকা, এ কত পাবে, তাহলে সি 5 একক পেয়েছে, সেই 5 এককের মানেই 5,000 টাকা,
তাহলে এক এককের মান কত? 1000 টাকা। এ কত পেয়েছে তাহলে? 4 একক মানে 4000 টাকা। বি কত পেয়েছে? 3000 টাকা। বি পেয়েছে 3000, এ পেয়েছে 4000। 28 কোশ্চেন নাম্বার 31। 31 এটা কি আছে? একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধনের উপর। ঠিক আছে, দেখো 31 এটা দেখো নেক্সট কোশ্চেন। একত্রিশ এটা পারবে সবাই? একত্রিশ এটা কি করেছে? রেশিও চ্যাপ্টারটাকে ইনক্লুড করে দিয়েছে, আর কিছু না। দুটো চ্যাপ্টারকে মিক্স করে দিয়েছে। এ এর মূলধন বাই বি এর মূলধন সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান 1/3। তার মানে কি এ এর মূলধন ইজ টু বি এর মূলধন মানে 1:3। তাহলে এ ইজ টু বি সমান কত হচ্ছে? 1:3। এ এর মূলধন বাই বি এর মূলধন মানে এ ইজ টু বি সমান 1:3, বি ইজ টু সি মানো 1:3, সি ইজ টু ডি মানো 1:3। তাহলে সবাইকার মূলধন অনুপাত কি হয়েছে? 1:3 অনুপাত হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখছি এ ইজ টু বি সমান 1:3, বি ইজ টু সি সমানও 1:3, আবার সি ইজ টু ডি সমানও 1:3। তাহলে আমাদেরকে ওভারঅল এ বি সি ডি এর অনুপাতটা বের করতে হবে, তবেই আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এ ইজ টু, বি ইজ টু, সি ইজ টু, ডি সমান কত হবে? কি বলেছিলাম যে প্রথমে এই তিনটাকে একসাথে করব। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কত হয়? 1 ইজ টু। বি এর জন্য এবারে উপর থেকে সরিয়ে সরিয়ে যাবো। এটা হলো, এটাকে আর নেবো না, 3 কে নেবো, 1 কে নেবো আর 1 কে নেবো, এইভাবে যাবো। তাহলে 3 1 1 মানে 3 হয়ে যাচ্ছে ইজ টু। দেখো এবার একে নিয়েছিলাম, এবার কি করব? এর কাছ থেকে সরিয়েছিলাম প্রথমে, এবার এর কাছ থেকে সরিয়ে যাবো। তাহলে 3 কে নেবো, 3 কে নেবো আর 1 কে নেবো। ঠিক আছে, 3 থেকে 9 ইজ টু। এবার যখন এটাও বাদ পড়ে যাবে, তাহলে পড়ে থাকবে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27। বোঝা হলো? কি করলাম? প্রথমে 3টে একের গুণ করলাম, তারপরে উপর থেকে একটা করে এলিমিনেট করতে থাকলাম, যে ইয়াকে নিলাম না একে নিলাম, তাহলে 3 1 1। তারপরে এটাকে নিলাম না, তাহলে 3 3 1। তারপরে একেও নিলাম না, 3 3 3 27। বোঝা গেল কিভাবে করলাম? এবার এই এ বি সি ডি এর যোগফলটা কত হয়ে যাচ্ছে তাহলে? 9 একে 10, 3 আর 27 30, তাহলে 40। 27 আর 3 এ 30, 9 একে 10 তাহলে 40। ঠিক আছে, আর কি দেওয়া আছে এখানেতে? মোট 40,000, 4 এর পরে 4টা শূন্য আছে, 4 লাখ টাকা লাভ হলে নাকি? মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত? তাহলে 4 লাখ টাকাটা কার মান? 40 এর মান। সি এর মান কত? 27, একটা শূন্য একটা শূন্য, 4 1 4, তাহলে 27 এর পরে 4টা শূন্য। বোঝা গেল? 27 এর পরে 4টা শূন্য। কি করে? হ্যাঁ তো সি বলেছে তো, সি এর লাভটা সি বলেছে না, সরি সরি সরি, সি এর লাভটা 9 আছে না, ওই আর কি, তাহলে 9 হয়ে যাবে। ডি এর লাভটা বের করে ফেলেছিলাম আমি, তিনজনকে ভেবে লাস্টেরটা দেখে নিয়েছিলাম। এগুলোই সিলি মিস্টেক, যেগুলো পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আফসোস এগুলোর জন্য হয়, যে সিলি মিস্টেকের জন্য। এ এবং বি যথাক্রমে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য। হ্যাঁ, এরপরে আসছে যে একজন হচ্ছে লেজি এবং টাকাওয়ালা ব্যক্তি, আর একজন হচ্ছে যে কর্মঠ এবং কম টাকা পয়সা ওয়ালা ব্যক্তি। তাহলে যে লেজি, যার কাছে অনেক টাকা পয়সা আছে, সে কি বলে? বলে ঠিক আছে তুই কর যা করার, তুই কাজ করছিস, তার জন্য তুই এই পরিমাণ টাকা এক্সট্রা নিয়ে নিবি, আমি দেখতে শুনতে পারবো না, বছরের শেষে লাভটা গুনে নেবো। ঠিক আছে, এই ধরনেরও ব্যাপার হয়ে থাকে, সেই ধরনের গুলো অঙ্কগুলো দেখবো আমরা। কতটা? কত নাম্বার বললাম? এটা করালাম কত? 31 করেছিলাম, এর 12 নাম্বার, কোশ্চেন নাম্বার 12। কি বলা হয় যে এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। তাহলে লভ্যাংশের অনুপাতটা কত হবে? টাইম যেহেতু সেম আছে, তাহলে ওদের ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট রেশিও দুটোই সেম হবে। তাহলে প্রফিট রেশিওটা কত হয়ে যাবে? এ বি এর ওদের ইনভেস্টমেন্ট রেশিওর সাথে 15:9, দুটো করে শূন্য বাদ দিয়ে দিয়েছি আগে, তাহলে 15:9, মানে 3 দিয়ে আবার কাটবে, 3 5 15, 3 মানে প্রফিট রেশিও হচ্ছে কত? 5:3। কিন্তু যেহেতু বি দেখাশোনা করে, তার জন্য বি 10% পাবে আগে। তাহলে যে দেখাশোনা করবে তাকে কি প্রথমেই দিয়ে দিতে হবে, তারপর বাকি টাকাটা ভাগ করা হয়। ঠিক আছে,
বা যদি কোনো হয়, অনেক অনেক সময় কি হয় যে ওই ব্যবসাটা যে চালানোর জন্য তো কিছু একটা খরচ আছে, সেই খরচটা আগে মানে লাভ থেকে আগেই বাদ দিতে হয়, তারপর বাকি টাকাটা ভাগ হয়। এমন নয় যে প্রথমে লাভ ভাগ করে নিলো তারপর টাকা ভাগ, ব্যবসার জন্য টাকা আলাদা রাখবে। তাহলে কি হচ্ছে 10% বি কে প্রথমেই দিয়ে দেওয়া হবে। এ এর টাকা লিখবো এখানে, এখানে বি এর টাকা লিখবো। টোটাল লাভটা কত দিয়ে আছে? টোটাল লাভটা আছে 8,000, টোটাল লাভটা আছে 800 টাকা। তাহলে প্রথমেই বি কত হবে? 10%, 800 10% পেয়ে যাবে। 800 10% মানে কত? 80 টাকা। তাহলে বি 80 টাকা প্রথমেই পেয়ে গেল। তাহলে আর পড়ে রইলো কত টাকা? 720 টাকা। আর পড়ে রইলো 720 টাকা। 800 টাকার নাই, রইলো এখন আমার কাছে 720 টাকা। এই 720 টাকাটা এদের লাভের এদের মূলধনের অনুপাতে বিনিয়োগ ভাগ হবে। তাহলে 5 আর 3 এর যোগফল 8। 720 টা কত মান? 8 এককের মান। তাহলে 1 এককের মান কত? 90। 1 এককের মান 90। তাহলে এ হচ্ছে 5 একক, তাহলে 5 9 45। আর বি হচ্ছে 3 একক, মানে 3 9 27। তাহলে টাকা পাবে বি কত পাবে? টোটাল 27 আর 35, 350 টাকা। আর এ পাবে টোটাল 450 টাকা। এবার যেটা অ্যান্সার চাইছে, এ কত টাকা পাবে? এ পাবে 450 টাকা। 12 পর কোশ্চেন নাম্বার 16। ষোলোটা বাড়িতে করবে, একদম শেষ, সোজা আছে, এই ধরনের করেছি। কোশ্চেন নাম্বার 14। এ বি দুজন ব্যবসায়ী এত অনুপাতে ব্যবসা মূলধন করে এর মাস ব্যবসা ছেড়ে দেয়, ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল। এই ধরনের অঙ্কটা তো আগেরটাতেই করালাম, ঠিক আছে। 14টাও হোমওয়ার্ক থাকবে, না পারলে বলবে। 14টা দেখো, পারবে? এক্স ফেক্স ধরে নয় কিন্তু, বলো একটু, পারবে 14টা? স্যার থাক হোমওয়ার্ক করি। তাহলে হোমওয়ার্ক থাক। 15টা, বছরের শুরুতে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কিছু মাস পর বি এত টাকা নিয়ে একটা ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগদান করে। ঠিক আছে, একটা করে দিই। 15টা এবং ওই 15টা আর 14টা একই রকমের। 15টা করে দিচ্ছি। ফরম্যাট আমাদের একই, এ বি, ইনভেস্টমেন্ট, টাইম, প্রফিট। কি বলা হয়েছে? বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কিছু মাস পর বি 5400 টাকা। তাহলে ওদের ইনভেস্টমেন্ট রেশিও কত হচ্ছে? 45:54। ইনভেস্টমেন্ট রেশিও 45:54, মানে কাটাকাটি করলে হবে 9 5 45, 9 6 54, 5:6। প্রফিট রেশিওটা কত আছে? 2:1। তাহলে টাইম রেশিওটা কত হবে? 2/5:1/6। এখান থেকে যদি সরলাকার করি তাহলে দুজনকে কত করবো? 30 দিয়ে গুণ করে দেবো, কারণ লসাগু 30। তাহলে পেয়ে যাবো 5 6 30, 6 2 12, 5 দিয়ে কাটবো 6, 6 দিয়ে কাটবো 5, তাহলে 12:5। 12:5 হচ্ছে তাদের টাইম রেশিও। এবার বলা হয়েছে যে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে এ তো 12 মাসের জন্য করেছে, তাহলে এর 12 একক মানে 12 মাস যদি হয়, 5 একক মানে 5 মাস, তাহলে কতদিন পরে এসেছিল? 7 মাস পরে এসেছিল। বি এর টাকাটা খেলেছে 5 মাসের জন্য, তাহলে নিশ্চয়ই এসছে 7 মাস পর। অপশন নাম্বার ডি। 15 পরে 17। এ এত টাকা ব্যবসায় 5 মাস পর বি কিছু টাকা ব্যবসায় 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ নিলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। এটা 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 এই ধরনের করালাম, এটা হোমওয়ার্ক থাকবে 17টা। 18, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধন এত অংশ এত মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের এত অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য রেখেছিল। 18টা করে দেখো। 18 20 23 29, তাহলে শেষ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 18তে কি বলা হয়েছে? একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের এত অংশ লাভ করে। ঠিক আছে, তাহলে আমরা সেম ছক করবো। এ বি, ইনভেস্টমেন্ট, টাইম, প্রফিট। এ মোট মূলধনের 1/4 অংশ, তাহলে 1/4 অংশ আমরা কত ধরে নেবো? যে টোটাল মূলধনটা ধরে নেবো 4 অংশ। টোটাল মূলধনটা ধরে নেবো, টোটাল ইনভেস্টমেন্ট ধরে নেবো 4টা, তার 1/4 অংশ এ করেছে, তার মানে একটা করেছে। তাহলে 4টা যদি একটা এ করে, তাহলে নিশ্চয়ই বি 3টা করবে। বি করবে কতগুলো? 3টা। 3 টাকা বা 3টা মূলধন। এবার এ এরটা দিয়েছে 15 মাসের জন্য, বি এরটা দেওয়া নেই, আর দেওয়া আছে যে বি লাভের 2/3 অংশ লাভ করে।
লাভের 2/3 লাভ করে, তাহলে আমরা টোটাল লাভটা ধরে নেবো কত, টোটাল প্রফিটটা ধরে নেবো 3, যেহেতু লসাগুতে 3, লবে হরে 3 আছে, তাহলে বি হচ্ছে যে 3-এর 2/3 লাভ করছে, তাহলে 3-এর 2/3 মানে কত, 2, 3-এর 2/3 মানে 3 ইন্টু 2/3, 2, তাহলে 3 টাকার মধ্যে 2 টাকা বি পেয়ে গেল, এ পাবে 1 টাকা, তাহলে টাইমটা কত হবে 1/1, আর এর ক্ষেত্রে হবে 2/3, তাহলে এখান থেকে চলে আসছে 1 আর 2/3, তাহলে এই দুটো থেকে সরল আকার করলে কত হবে 3:2, 3:2। এবারে এ তো করেছে 15 মাসের জন্য বিনিয়োগ, তাহলে 3-এর মান 15 মাস, তাহলে 1-এর মান কত 5, 2-এর মান কত হবে তাহলে 10 মাস, তাহলে বি করেছে 10 মাসের জন্য ইনভেস্টমেন্ট, বি এর মূলধন 10 মাস নিয়োজিত ছিল। তারপর 20টা দেখবে, 20টা একদম সোজা আছে, এই 320 টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে না একটু আলাদা রকম আছে, এ বি সি একটা ব্যবসা শুরু করে, এ এবং বি যথাক্রমে এত টাকা ব্যবসা নিয়োজিত করে, বছরের শেষে 1105 টাকা লাভ করে, না 20টা করাতে হবে। দেখো 20টা দেখো, 20টা একটা ভালো অঙ্ক আছে, একটু আলাদা রকমের। কোশ্চেন নাম্বার 20, করো যদি তোমরা পারবে তো করো। কোশ্চেন নাম্বার 20টা তোমরা পারবে তো করো। কোশ্চেন নাম্বার 20, এ বি সি একটি ব্যবসা শুরু করে, এ এবং বি যথাক্রমে এত টাকা ওই ব্যবসাতে নিয়োগ করে, বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ তার 320 টাকা পায়, ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল। এটা যথেষ্ট লেভেলের অঙ্ক, এটা আশা করি তোমাদের ডাব্লিউবি বা কেপিতে আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু বইটাতে দেওয়া আছে একটু দেখে নাও। এ বি সি, ঠিক আছে। এ কি করেছে, এ করেছে 2560 টাকা নিয়োগ, এই যে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। বি ইনভেস্ট করেছে 2000 টাকা, সি এটা জানা নাই, সি এটা ব্ল্যাঙ্ক, সি এটা বের করতে হবে। তারপর বছরের শেষে মোট লাভ হয়েছে 1105 টাকা, তার মধ্যে এ 320 টাকা লাভ পেয়েছে, টাইমটা নিশ্চয়ই সবার কাছে সেম আছে, তাহলে টাইমটা আমাদের কনসিডার করার কোনো প্রয়োজন নেই। এ কত প্রফিট পেয়েছে, এ পেয়েছে 320 টাকা, এই যদি 320 টাকা পায় তাহলে বাকি প্রফিট কত, 1105 মাইনাস 320, বাকি প্রফিট কত, রিমেনিং প্রফিট 1105 মাইনাস 320, বাকি প্রফিট 785 টাকা। বাকি প্রফিটটা কারা পাবে, এই দুজন পাবে, বি এবং সি মিলে পাবে। বাকি প্রফিটটা 785 টাকাটা বি এবং সি নিজেদের মধ্যে ভাগ করবে, কিভাবে ভাগ করবে সেটা এখন আমাদের জানা নেই। তাহলে এখানে দেখো, এখানে শুধুমাত্র ঐকিক নিয়মকে কাজে লাগাবো, আর কিছু না। এ 320 টাকা প্রফিট পায় 2560 টাকা বিনিয়োগ করার জন্য। এ 320 টাকা প্রফিট যে পেয়েছে সেটা কেন পেয়েছে, কারণ 2560 টাকা ও ব্যবসাতে বিনিয়োগ করেছিল। বি আর সি 785 টাকা প্রফিট তাহলে কত টাকা বিনিয়োগ করার জন্য পাবে, ঐকিক নেবার হয়ে গেল। 320 টাকা পাচ্ছে, 320 টাকা প্রফিট পায় যখন ব্যবসায় নিয়োগ করে 2560 টাকা, 1 টাকার প্রফিট কখন পাবে, 2560/320 টাকা বিনিয়োগ করে রাখলে। 785 টাকার প্রফিট কখন পাবে, 2560 শূন্য শূন্য বাদ দিয়ে দাও বাই 32 ইন্টু 785, দেখো এটা 32 দিয়ে আসা কেটে যাবে, 32 8 দুগুণে 16, 8 সোজা সোজা 8 কেটে যাবে, 32 8 আমি দেখলাম যে 8 দুগুণে 16 হচ্ছে, দিয়ে 8 দিয়ে গুণ করে দেখলাম যে হ্যাঁ কেটে যাচ্ছে, তাহলে 8 দিয়ে গুণ করবো, 8 5 40, আর এটা 64 4 68, 8 7 56 62, টোটাল 6280 টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে আমি 785 টাকা লাভ পাবো, বোঝা গেল। টোটাল আমি 785 টাকা যদি 6280 টাকা ইনভেস্ট করি, 785 টাকা লাভ পাবো, তার মানে বি আর সি মিলে নিশ্চয়ই 6280 টাকা ইনভেস্ট করেছে, তার মধ্যে বি 2000 করে রেখেছে, তাহলে সি কতটা করেছে 6280 মাইনাস 2000, তার মানে 4280 টাকা সি ইনভেস্ট করেছে।
সি ইনভেস্ট করেছে কত? 4,280 টাকা। বলো, বোঝা গেল? একটু আলাদা রকমের ছিল। এই টাইপের অঙ্ক আমি নেক্সট দিন একটা করতে দেবো, ঠিক? তারপর এভারেজ শুরু করবো, মানে কালকে। না বোঝা গেল তো বলো। ছিল কি এ বি কত টাকা করে হ্যাঁ, আমাদের দেখো কোশ্চেনটা তো বলা ছিল যে এ এতটা, এ 2560 টাকা নিয়োগ করেছে, বি 2000 টাকা বিনিয়োগ করেছে, সি কত টাকা বিনিয়োগ করেছে জেনে নেই, এবং সেটা আমাদেরকে বের করতে হবে। বলে দিয়েছে টোটাল 1105 টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে এ 320 টাকা ভাগ পেয়েছে, এ 320 টাকা ভাগ পেয়েছে। ঠিক, এখানে যেহেতু আমাদের টাইম সম্পর্কে কোনো কিছু বলা নেই, তাহলে নিশ্চয়ই টাইমটা সবার জন্য সেম, তাই জন্য টাইমটাকে আমাদেরকে কনসিডার করার কোনো দরকার নেই। তাহলে এ 320 টাকা প্রফিট পেয়েছে কত? 2560 টাকা বিনিয়োগ করার জন্য। দেখো এখানে দেখছি জিনিস, দেখো প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে যখন টাইমটা নেই, তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্ট পরস্পর সরল সমানুপাতি, এবং সরল সমানুপাতি বলেই আমরা উইকিং নিয়মটা প্রয়োগ করলাম। ঠিক, সরল সমানুপাতিতে আছে বলে আমরা উইকিং নিয়মটা প্রয়োগ করে দিলাম, যে পি এর সাথে আইটা কি সরল সমানুপাতিতে আছে। তাহলে 320 টাকা আমি লাভ তখনই পাবো যদি আমি ব্যবসাতে 2560 টাকা বিনিয়োগ করি। আমি এখানে ভাবছি না যে বি সি দুজন আছে, আমরা ভেবে নিচ্ছি যে 320 টাকা প্রফিটটা আমি তো কখন পাবো? যদি আমি 2560 টাকা বিনিয়োগ করি ব্যবসাতে। তাহলে 785 টাকা প্রফিট আমি কখন পাবো? উইকিং নিয়ম সোজা সোজা। তাহলে 320 টাকা প্রফিট পাই যদি আমি 2560 টাকা বিনিয়োগ করি। 1 টাকা প্রফিট পাই যখন আমি বাই 320। 785 করবো, প্রফিট পেতে গেলে আমাকে 6280 টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে বি আর সি মিলে নিশ্চয়ই 6280 টাকা ইনভেস্ট করেছে, তাই ওরা 785 টাকা প্রফিট পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি তার মধ্যে তো 2000 করেছে, তাহলে বাকি রিমেনিংটা কে করবে? রিমেনিংটা সি করবে। 6280 মাইনাস 2000 মানে 4280 টাকা নিয়োগ করেছে। বুঝতে পারছি। এখানে আরো একটা এবারে বলতে পারতো যে আরো একটু যদি বাড়ানো থাকতো, বলবে যে বলো তাহলে বি কত টাকা লভ্যাংশ পেয়েছে, তখন আমার কি করতে হতো? এই 2000 ইন্টু 4280 করতে হতো, দিয়ে সেখান থেকে 785 কে ভাগ করতে হতো। বোঝা গেল এবারে? हाँ सर। আমি নেক্সট দিন এই টাইপের একটা অঙ্ক করতে দেবো। 23 এ বি একটি যৌথ ব্যবসায় 5-6 অনুপাতে মূলধন 8 মাস পরে তার মূলধন তুলনায় যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত, দেখো এটা একই রকম করানো হয়েছে অনেক, তো সেটা তোমরা পারবে আশা করছি। কোশ্চেন নাম্বার 29, আজকে লাস্ট অঙ্ক। এ বি যথাক্রমে এত টাকা ব্যবসা শুরু করে, এই ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ প্রতি মাসে 10 টাকা বেতন পায়, বাকি লভ্যাংশ মূলধনের মধ্যে বন্টিত হয়, কোনো এক বছর এত টাকা লাভ হলে বি। ঠিক আছে, 29টা করে দিই, শেষ অঙ্ক যেহেতু এই চ্যাপ্টারের। এই যে টাইপটা 20টা করালাম, এটা ছোটখাটো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অঙ্কটা কিন্তু খুবই সোজা। সো যে কোনো এই তোমাদের ফুড এসআই কিন্তু দিয়ে দিতে পারে, যেহেতু 50টা ম্যাথস থাকবে, যদি ফুড এসআই আর বাস্তবে পরীক্ষাটা নেয় আর কি। কোশ্চেন নাম্বার 29 কি বলা হয়েছে? এ বি যথাক্রমে 3000 টাকা ও 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানো, তাহলে এদের প্রফিট অনুপাত বা ইনভেস্টমেন্ট অনুপাত কত আছে? ইনভেস্টমেন্ট অনুপাত আছে 3:4, ইনভেস্টমেন্ট অনুপাত আছে 3:4। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা পাবে, তাহলে এক মাসে 10 টাকা পেয়ে যায়। তাহলে আমরা লিখবো এর লাভ আর বি এর লাভ, এখানে আমরা প্রফিট গুলো লিখবো। ঠিক আছে, মোট কত টাকা হয়েছে? মোট লাভ হয়েছে এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে। ও এখানে আরো একটু ঘুরে যান, ভালো জিনিস। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়, বাকি লভ্যাংশ মূলধনের মধ্যে কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে। তাহলে এ মোট লাভ পেয়েছে কত? 390 টাকা। এবং ওই যে মোট লাভ, এ কোথা থেকে লাভ পাচ্ছে? এক তো ও ব্যবসাটা চালানোর জন্য প্রতি মাসে 10 টাকা বেতন পাচ্ছে, প্লাস তাহলে ওটা তো ওর লাভের ঘরে ঢুকে যাচ্ছে, প্লাস তার সাথে সাথে ওই যে প্রফিট মানে ইনভেস্ট করেছে সেটার জন্য পাচ্ছে, মানে এ দুটো সোর্স হচ্ছে ইনকামের। ঠিক আছে, তাহলে একটা ফিক্সড তার মধ্যে যেটা হচ্ছে যে 10 টাকাটা, যে প্রত্যেক মাসে 10 টাকা পাবে, তাতে যত টাকায় লাভ হোক না কেন প্রত্যেক মাসে 10 টাকা হিসেবে পেয়ে যাবে। তাহলে এক মাসে যদি 10 টাকা পাই, এক বছরে এ কত টাকা পাবে? এক মাসে 10 টাকা পাচ্ছে, এক বছরে পাবে 120 টাকা। তাহলে 120 টাকা তো বিয়ের থেকে তো এমনিতেই বেশি দেবে, কারণ ওই যে ব্যবসাটা চালাচ্ছে তার জন্য। তাহলে এ মোট পেয়েছে 390 টাকা। এ মোট 390 টাকা পেয়েছে, তার মধ্যে 120 টাকা তো পায় ওই কাজটা করার জন্য, ব্যবসাটা চালানোর জন্য। তাহলে ওর প্রফিট ইনভেস্টমেন্টের জন্য কত টাকা পাবে? ইনভেস্টমেন্টের জন্য পাবে বিয়োগ ফলটা 270 টাকা পাবে। 270 টাকা পাবে কি ইনভেস্টমেন্টের জন্য। ঠিক আছে, ইনভেস্ট করেছিল 3 রেশিও, সেই 3 রেশিওর মানেই কত? 270। তাহলে 270টা কার মান?
3 এর মান। কেন লিখলাম? কারণ এই যেটা ইনভেস্টমেন্ট রেশিও সেটাই তার প্রফিট রেশিও হবে, যেহেতু টাইমের কোনো ইন্টারফেয়ার নেই। তাহলে প্রফিট রেশিওটা 3:4, 270 পাচ্ছে 3 অনুপাতের জন্য। বি তাহলে কত পাবে, না কি বলতে বি কত টাকা পায়, তাহলে বি পাচ্ছে 4 অনুপাত ইন্টু 4, 390, 360 টাকা। তাহলে বি কত টাকা লাভ পেল, 360 টাকা, আর এ পেল 390 টাকা। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের পার্টনারশিপটা শেষ হলো। কালকে লাইভ দেখো 8টার সময়, এভারেজ শুরু করবো। এবার এটা ফুড সাইড সম্পূর্ণ নতুন, মনে হচ্ছে। ওটা তো আমি জানি না, আমি কি বললাম যদি বের হয় তবেই। এখন দিদিমণি তো অনেকদিন আগে থেকে বলেছে যে ফুড এসআই নিয়ে নেবো। দেখো যদি লোকসভার আগে বের করে দেয়। তবে নিয়োগ কখনো জানি না, কারণ যেটা আমি ফার্স্ট হিস্ট্রি শুনলাম যে যখনই বেরিয়েছে তার 4 মাস পরে নিয়োগ হয়ে যায়। ঠিক আছে, মানে তুমি যদি এখন করো তাহলে তুমি ভেবে না যে কখন পাবে। ঠিক আছে, চলো ওইসব কথা তো আমরা আলোচনা করে কোনো বিশেষ কিছু কাজ বা লাভ নেই। পড়াশোনা করতে থাকো, পরীক্ষা হবে তো অবশ্যই, যেন সেই টাইমে যেন রেডি থাকো, সেটা চেষ্টা করো যে যখনই পরীক্ষা নেই তখনই যেন আমরা যেন রেডি থাকি পরীক্ষাটা দেওয়ার জন্য। এমন না হয় যেন তখন আমাদেরকে হাতড়াতে হয় যে আমার তো কিছুই হয়নি। ঠিক আছে, আর প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকো, যখনই আটকে পড়বে ঠিক আছে গ্রুপে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম।